সকালে ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে এসে দেখি অর্পিতা ঘুমিয়ে আছে। অর্পিতা হলো আমার মামাতো বোন, আর এখন থেকে আমার বউ। ওকে হালকা ধাক্কা দিয়ে ডাক দিলাম। ঠিক তখনই লুচ্চা লাফাঙ্গার, কখনো মেয়ে মানুষ দেখিস নাই? মেয়ে দেখলে খালি টাচ করতে মন চায়। তুমি ভুল ভাবছো, আসলে আমি এমন না। আর ডাক দিলাম তাই বলে মারবা? তুই কেমন সেটা তো দেখতেই পারতেছি। আর শোন, তুই আমাকে তুমি করে বলার অধিকার কে দিছে তোরে? তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, অধিকার দেয়ার কি আছে? আর তুমি আমার ছোট, তোমাকে তুমি করে বলতে পারি। তাছাড়া তুমি আমার মামাতো বোন ছিলে। ওই ফকিন্নি কোথাকার, মুখে মুখে তর্ক করবি না। আমি একদম পছন্দ করি না। আমি যেটা বলতেছি তুই সেটাই করবি। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত বল শুনি। দেখেন, আমাদের মাঝে যাই হয় না কেন, বাইরে কেউ যেত না জানে। আর প্লিজ, আব্বু আম্মু জানলে অনেক কষ্ট হবে, তাই ওদের সামনে স্বামী স্ত্রীর অভিনয়টা করবো। আমি তখন আপনাকে তুমি করে বলবো, আর আপনি প্লিজ তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসতেছি। জি। আচ্ছা, কিছু বুঝতেছেন না তো? তাহলে শুনুন, ফ্ল্যাশব্যাক। হৃদয়, এই হৃদয়, অফিসে যাবি না? মা, আর একটু ঘুমাইতে দাও না। ঘুমা তাহলে বেশি করে। কয়টা বাজে জানিস? কয়টা বাজে? 9:29। কি? আমাকে আগে ডাক দিবা না? সেই কখন থেকে তো ডাকতেছি, তুই উঠছিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। নাস্তা করে যা। না, দেরি হয়ে গেছে এমনিতে, বাইরে থেকে কিছু খেয়ে নেবো মা, আমি গেলাম। আচ্ছা। ও সরি, আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার সাথে কথা বলছি, আর আমার নাম ওটাও নিশ্চয়ই জেনে গেছেন। তারপরও বলছি, আমি হৃদয়, ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আর আমার ফ্যামিলি হলো মধ্যবিত্ত থেকে একটু নিচু শ্রেণী। যাই হোক, অফিসে চলে আসলাম। কেমন আছিস দোস্ত? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তখনই পিয়ন এসে বলল আমাকে নাকি স্যার ডাকছে। তারপর স্যারের কেবিনে গেলাম। আসবো স্যার? আসো। স্যার ডাকছিলেন? আজ তোমার দেরি হলো কেন? আসলে স্যার, রাস্তায় কোনো গাড়ি পাইনি, তাই পথ হেঁটে আসলাম। আচ্ছা শোনো, অফিসের মাঝে তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, তাই তোমাকে এই ফাইলগুলো দিতাছি। গোপন কিছু তথ্য আছে, এটাতে তুমি দেখবে সব কিছু ঠিক আছে কিনা। কিছুদিন পর আমাকে ফেরত দিবে। জি স্যার, তাহলে যাই। হুম আমার কেবিনে এসে কিছুক্ষণ কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসায় গেলাম। ফ্রেশ হয়ে আমি খাবার দিতেছি। জি। ফ্রেশ হতে খেতে গেলাম, তখন আপু বলছে হৃদয় মামা ফোন দিছে, যাইতে বলছে কাল অর্পিতার বিয়ে ঠিক হয়েছে। তোমরা সবাই যাও তাহলে। কথাটা শুনে আমার বাম পাশটা ব্যথা করতে লাগলো। তুই যাইবি না? না, অফিসে অনেক কাজ আছে। তুই যদি না যাস তোর মামা অনেক রাগ করবে। আর অনেক দিন ধরেই তো তুই অফিস থেকে ছুটি নাস না। কিন্তু অফিসে তো অনেক ঝামেলা। দেখ বাবা, তুই না গেলে ওরা কি ভাববে বলতো? আর তোর মামাও অনেক রাগ করবে। ভাইয়া না গেলে আমিও যাব না। আচ্ছা, স্যারের সাথে কথা বলে দেখছি, বলে আমি খাবার টেবিল থেকে উঠে আসছি। আসলে মনটা অনেক খারাপ আর অনেক কষ্ট লাগছে। যাকে আমি পছন্দ করি, আমার মনে রাজকুমারী ভাবি, তার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারা ভাবছেন আমি কেন বলিনি আমার মনের কথাটা? আরে কীভাবে বলবো, আমার তো যোগ্যতাই নাই। সে দেখতে অনেক কিউট আর স্মার্ট, যে কোনো ছেলে দেখলে ক্রাশ খাবে। আর তারা অনেক বড় লোক। ওর বিয়েতে আবার অনার্স দিতে বসে পড়ে, আর আমি মাত্র এইচএসসি পর্যন্ত পড়েছি। তাহলে আপনারাই বলেন, কোনো যোগ্যতাই তো নেই আমার, কোন সাহসে বলি? এবার আপনারাই বলেন। আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ পড়ে অফিসে গেলাম, স্যারের কেবিনে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, আমি ভালো আছি। স্যার, একটা কথা ছিল। বলো, কি কথা? স্যার, আমার কিছুদিনের ছুটি লাগতো। কেন? স্যার, আমার মামাতো বোনের বিয়ে, আর আমি না গেলে আমার ফ্যামিলি কেউ যাবে না, আর মামা অনেক রাগ করবে। আচ্ছা, কতদিনের? 3-4 দিন। আচ্ছা ঠিক আছে, দিলাম। ধন্যবাদ স্যার। ওকে। তারপর বাসাতে চলে আসলাম, আর সবাইকে নিয়ে মামার বাড়িতে যেতে লাগলাম। আসলে বাসাতে সবাই জানে আমি ওকে পছন্দ করি, কিন্তু কিচ্ছু করার নেই। আর আমার সামনে ওর কথা বললে এমন ভাব দেখাতাম যেন আমি ওকে দেখতেই পারি না। মামার বাসায় যাওয়ার পর আরে আফা, এতক্ষণ আসার সময় হলো আপনাদের? আর বলিও না, রাস্তার জ্যাম। আর হৃদয় ছুটি নিতে দেরি হয়ে গেছে। তো তোমরা কেমন আছো? আমরা ভালো। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। হৃদয় কেমন আছিস?
জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। মামা মামি ওদের নিয়ে চলে গেল। আমি তো পুরো বাসাটা দেখে অবাক হয়ে আছি। কত সুন্দর করে সাজানো, বড় লোকদের ব্যাপার স্যাপার, অনেক বড় বড় মেহমানরাও আসছে। যাই একবার অর্পিতাকে দেখে আসি। গিয়ে দেখি অর্পিতা অনেক খুশি, আর থাকবে না বা কেন, বড় জায়গাতে বিয়ে হচ্ছে, আর ছেলেটা ওর পরিচিত। আর এইসব দেখে আমার খারাপ লাগছে, তাই আমি ছাদের উপর গিয়ে সিগারেট খেতে লাগলাম। আর কতক্ষণ ধরেই বসে খাচ্ছি, হঠাৎ ছোট ভাই এসে বলল, ভাইয়া তুমি এইখানে? আর তোমাকে কত জায়গাতে খুঁজতাছি। কেন কি হয়েছে? তুমি নিচে গিয়ে দেখো কি হয়েছে। সাথে সাথে আমি নিচে গেলাম, দেখি কান্নার রোল পড়ে গেছে। কি ব্যাপার আপু, কি হয়েছে? কান্নাকাটি কিসে? অর্পিতা যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে আসবে না, কিন্তু কেন? পুলিশে নিয়ে গেছে। হঠাৎ মামা বলে উঠল আম্মুকে। আফা, আমার ইজ্জতটা বাঁচা। আমি কি করতে পারি? হৃদয়ের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দাও, ওরে দাগ লাগাইও না। কিন্তু অর্পিতা মানবে, আর ও আমাদের সাথে থাকতেও পারবে না। পারবে, তুমি মানা করো না। আচ্ছা তুই যা ভালো বুঝিস। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। আরও একটু ভাব নিয়ে আমি বললাম, না মামা, এটা কিভাবে হয়? আমি ওর যোগ্য নয়। দেখ বাবা, তুই এমন বলিস না, নইলে আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না। তারপর বিয়ে হয়ে গেল, ওকে আমাদের বাসাতে নিয়ে আসলাম। বাইরে ক্রাশের বিয়ে খাইতে গিয়ে নিজেই বিয়ে করে নিয়ে আসলাম। এখন আমি বাইরে কিছুক্ষণ আড্ডা দিলাম, আবার এসে আমাকে রুমে পাঠিয়ে দিল। গিয়ে দেখি বিশাল একটা ঘোমটা দিয়ে বসে আছে অর্পিতা। আমি যখনই ঘোমটা সরাতে যাব তার আগেই অর্পিতা বলে উঠল, না, তুই আমাকে স্পর্শ করবি না, আমি তোকে স্বামী হিসেবে মানি না। তাহলে বিয়ে কেন করলে? কিভাবে মানা করব? তার আগেই তুই ভ্যা ভ্যা করে রাজি হয়ে গেছিস। আর তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? ছোট লোক ফকিন্নি মূর্খ কোথাকার, 2 টাকার ফকির হয়ে চাঁদে হাত দিতে চাস? কি বলছো তুমি এসব? যা বলতেছি তা সব ঠিক বলতেছি। ফকিন্নির বাচ্চা, তুই আমার কাছেও আসবি না, আর আসার চেষ্টাও করবি না। আচ্ছা তোমার ইচ্ছা, ওকে আমি ঘুমিয়ে পড়ি। কই ঘুমাইবি তুই? কেন, খাটে? না, খাটে আমি ঘুমাবো। তাহলে আমি কই থাকবো? আমি জানি না তুই কই থাকবি, তুই নিচে থাক। বালিশ আমার উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে শুয়ে পড়লো। কি আর করার, মাটিতে শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম কি হবার আর কি হয়ে গেল। ওর কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো, এইভাবে বলতে পারলো। আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো, উঠে দেখি অর্পিতা ঘুমিয়ে আছে। বাহ, কত সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। এই চেহারাটা দেখলে কে বলবে না যে কাল রাতে আমার সাথে এমন করেছে। কিরে নবাব, নতুন বউ পেয়ে বুঝি ঘুম থেকে উঠতে মন চায় না? তুমিও না, কি যে বলো। তাড়াতাড়ি ওঠ, সবাই বসে আছে তোদের জন্য, 9টা বাজে। তুমি যাও, আমরা আসছি। তারপর উঠে ফ্রেশ হয়ে এসে দেখি অর্পিতা ঘুমে আছে। আমি যখন ওকে হালকা ধাক্কা দিয়ে ডাক দিলাম, অমনি লুচ্চা লাফাঙ্গার, কখনো মেয়ে মানুষ দেখিস নাই? মেয়ে দেখলে খালি টাচ করতে মন চায়। তুমি ভুল ভাবছো, আসলে আমি এমন না। আর ডাক দিলাম তাই বলে মারবা? তুই কেমন সেটা তো দেখতেই পারতেছি। আর শোন, তুই আমাকে তুমি করে বলার অধিকার কে দিছে তোরে? তুমি আমার বউ, আর আমি তো আমার স্বামী, অধিকার দেয়ার কি আছে? আর তুমি আমার ছোট, তোমাকে তুমি করে বলতে পারি না? ওই ফকিন্নি কোথাকার, মুখে মুখে তর্ক করবি না। আমি একদম পছন্দ করি না। আমি যেটা বলতেছি তুই সেটাই করবি। আচ্ছা, তবে একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত বল শুনি? দেখেন, আমাদের মাঝে যাই হয় না কেন, বাইরে কেউ যাতে না জানে। আর প্লিজ, আব্বু মন জানলে অনেক কষ্ট পাবে, তাই ওদের সামনে স্বামী স্ত্রীর অভিনয়টা করবেন। আর তখন আমি আপনাকে তুমি করে বলবো, আর আপনিও প্লিজ তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসতেছি। জি। তারপর অর্পিতা ফ্রেশ হয়ে আসলো। আমি আর অর্পিতা একসাথে গেলাম খাবার টেবিলে। কিরে এত দেরি হলো কেন? ঘুমতে করতে দেরি হয়েছে। তাড়াতাড়ি বসে পড় খাইতে। আর অর্পিতা মা, তুমিও বসে পড়ো। না আম্মু, আপনারা সবাই আগে খেয়ে নেন, আমি পরে খাবো। আরে বসে পড়ো তো মা। কিরে, তোকে যখন ডাকতে গেছিলাম তখন অর্পিতা ঘুম থেকে উঠছিল। হ্যাঁ, ও জেগেছিল। আমার কথা শুনে তখন অর্পিতা আমার দিকে তাকিয়েছিল। আচ্ছা অর্পিতা, তুমিও বসো খাইতে। তারপর খেয়ে পরে চলে আসলাম। আর কিছুক্ষণ পর অর্পিতা আসলো। সরি ওই সময়ের জন্য। কোন সময়? ওই যে তখন না জেনে তোকে থাপ্পড় মারছিলাম তখন। আচ্ছা। আর শোন,
আমি জানি আমার রাকিবের একটা কিছু হয়েছে, যার কারণে ও বিয়েতে আসতে পারে নাই। রাকিবটাকে রাকিবটা কে মানে? ও আমার জান প্রাণ, ওর সাথেই তো বিয়ে হওয়ার কথা ছিল। ভাগ্যের কারণে কি হয়ে গেল, আর তুই আমার কাছেও আসার চেষ্টা করবি না। তোর কি যোগ্যতা আছে আমার বিয়ে করার? মূর্খ ছোট লোক, আয়নায় নিজের চেহারা দেখছিস কোনো সময়? কেউ যদি বাইরে জিজ্ঞাসা করে যে আমি কে, তখন তুই আমাকে তোর মামাতো বোন বলবি। বউ কথাটা যেন মুখে ভুলেও না আসে। আচ্ছা, ওর কথা শুনে নিজের অজান্তে চোখ দিয়ে কখন যে জল পড়ে গেল বুঝতে পারিনি। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। এইভাবে প্রায় সময় ও আমাকে অপমান করে। আজ ওদের বাড়ি থেকে নিতে আসবে আমাদের। গেলাম কিছুক্ষণ পর, যাওয়া মাত্র অনেক মানুষ এগিয়ে নিতে আসছে, আর বিশাল আয়োজন, বড় লোক বলে কথা। কেমন আছো বাবা? জি ভালো, আপনারা কেমন আছেন? আমরা ভালো। তোমার মা বাবা কেমন আছে? জি ভালো আছে। তোমরা কি জামাইকে পেয়ে আমাকে ভুলে গেছো নাকি? আরে তুই যে কি বলিস, যা উপরে যা, তোরা পেশ হয়ে আয়। তুমি আসো আমার সাথে। চলো। ওর পিছু পিছু যেতে লাগলাম। ওর রুমের ভিতর নিয়ে গেল। বাহ, ওই রুমটা তো অনেক সুন্দর করে গোছানো, আর রুমে শুধু রামচরণের ছবি দিয়ে সাজানো। ওয়াশরুমটা কোন দিকে? ওইদিকে, কিন্তু আমি আগে যাব, তারপর তুই। না, আমি আগে যাব। বলেই দিলাম এক ধর। অমনি ওর পিতা হাত টান দেওয়াতে সোজা আমি ওর উপরে খেয়ে পড়ি। ওর নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস এক হয়ে গেল। ও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর উঠে যখনই আমাকে মারতে যাবে, আমি সোজা ওয়াশরুমে দরজা বন্ধ করে ভিতরে চলে যাই। ওই, তুই বাহিরে আয়। তোর এত বড় সাহস, আমার উপরে পড়িস? না, আমি তো বেরই হব না। আমাকে কোত্থায় কামড়েছে নাকি যে আমি বাহির বের হয়ে কেলানি খাবো? দেখ, তুই যদি বাহিরে না আসিস তাহলে আমি দরজা ভেঙে ফেলবো। আপনারা যা খুশি করতে পারেন, আমি বাহির হচ্ছি না। আচ্ছা, আমি তোকে দেখে নিব। রাগের স্বরে বক বক করতে করতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখন কাজিন শালাশালি আসলো, আর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। রাতে ওর পিতা আমার কাছে এসে বলল, তোমার জন্য আব্বু আম্মু বসে আছে, খাইতে আসো। হ্যাঁ আসতেছে। তারপর গেলাম খেতে। বসো বাবা, খেতে। ওর পিতা, তুমি বসে পড়ো না খেতে। না, আমি পরে খাবো। আরে বসো তো। না। আরে এত করে বলছি যখন, জামাই বসে যাও খেতে। আচ্ছা। তখন বাড়লো আরেক ঝামেলা। মানুষ 11 জনের প্লেট আনছে, আমার শাশুড়ি 10টা। আচ্ছা অর্পিতা, তুই দাঁড়া, আমি আর একটা প্লেট নিয়ে আসি। থাক আম্মু, লাগবে না। আমি আর অর্পিতা এক প্লেটে খেতে পারবো, তাই না অর্পিতা? আর বাসাতে তো আমরা এক প্লেটে খেয়েছি। আমার দিকে রাগি মোট নিয়ে। আমার কথা শুনে মামা মামি হাসতেছে। তারপর আমি খেলাম, ওকেও খেয়ে দিলাম। খেয়ে উপরে এসে শুয়ে আছি, আর তখনই ওই, তুই নিজে কি ভাবিস? যা খুশি তাই করবি? ছোট লোকের বাচ্চা, যা উঠ এখান থেকে। তখন আমি গালে হাত দিয়ে বললাম, তাহলে আমি কোথায় থাকবো? তুই কই থাকবি তা আমি বলে দিব নাকি? তাহলে আমি আমাদের বাসাতে চলে যাই। ওই থাম, তুই বারান্দাতে থাক। তোর বাসায় গেলে আমার মা বাবা কি বলবে? বারান্দাতে কিভাবে থাকবো? আমার বাড়ির বারান্দা তোর বাড়ির থেকে অনেক ভালো, ফকিন্নি, যা। বালিশ আমার মুখের উপর ছুঁড়ে মারলো। তারপর বারান্দাকে অনেক কষ্ট করে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। অনেক ঠান্ডা বাইরে, তাই কষ্ট করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম দিকে উঠে তো আমি পড়াই অবাক। আমার গায়ে কম্বল দেওয়া, ব্যাপারটা কি? কে কম্বল দিল? ভিতরে গিয়ে দেখি অর্পিতা ঘুমে আছে বাচ্চাদের মতো। ওর চুলগুলো মুখের সাথে হেসে খেলে বেড়াচ্ছে। বাহ, কত সুন্দর লাগছে। তারপরে আমি নামাজ পড়তে গেলাম। কিছুক্ষণ এটা বাসায় ফিরলাম, দেখি অর্পিতা নিচে বসে আছে। আপনি কি রাতে আমার শরীরে কম্বল দিয়েছিলেন? না, আমি কেন দেব? আপনি দিয়েছেন, আপনি না দিলে কে দেবে? তোর শরীরে আমার কম্বল দিতে বই গেছে। তাহলে বাড়িতে ভূত আছে নাকি, নাকি পেতনি? ওই, তুই বেশি কথা বলিস কেন? আরে তোরা এখানে বসে আছিস, চল নাস্তা করতে। তারপর নাস্তা করতে বসে। আম্মু, আজ আমি শপিং করতে যাব। যা তাহলে। ড্রাইভার তো ছুটিতে আছে, কিভাবে যাব? সাথে হৃদয়কে নিয়ে যাও, ড্রাইভ করতে পারে। আমার যাওয়ার কি দরকার? ওই, বেশি কথা না বলে তাড়াতাড়ি বের হও। ওকে। গাড়িতে উঠে আমি ওকে বললাম যে, আচ্ছা আমাকে সাথে নিলে কেন? তোকে সাথে নিতে বই গেছে, ড্রাইভারও নাই, আর একা গেলে আব্বু আম্মু সন্দেহ করবে তাই। ও আচ্ছা। তারপর শপিং মলে গেলাম, গাড়িটা পার্ক করে আসলাম, আর অর্পিতা কাপড় কিনতে লাগলো। হঠাৎ কেউ একজন আমার পিছন দিক দিয়ে ডাক দিল। তাকিয়ে তো আমি পড়ে অবাক।
আরে হৃদয়, কেমন আছো? চিনতে পারছো? হ্যাঁ ভালো আছি। তুমি মনি না? আর কেমন আছো, কি খবর? হুম, ভালোই। চিনতে তো পারছো? আমি ভাবছি চিনবে না। আরে না, তা কি খবর এখানে? ভালো। পড়ালেখা বিদেশ থেকে শেষ করে আসলাম। ও ভালো। তা তুমি এইখানে? এই তো একটু কাজ আছে তাই। তুমি এখানে? আরে কতদিন ধরে ঘোরাঘুরি হয় না দেশে, তাই ভাবলাম ঘুরে নেই, আর কিছু শপিংও করতে আসলাম। ওর সাথে আরো হেসে হেসে কথা বলতে লাগলাম। আর ওইদিকে তাকে দেখে অর্পিতা এমন রাগি চেহারা নিয়ে আসছে, মনে হয় আমাকে এখনই খেয়ে ফেলবে। কি ব্যাপারটা কি? ও আমার একদম কাছে চলে আসলো। আর আসা মাত্রই আমি মনিকে বললাম, মনি, এ হলো আমার বউ থুকো, সরি আমার মামাতো বোন। হাই, আমি ঈশিতা চৌধুরী মনি। হাই, আমি অর্পিতা খান অর্পা। ও, নাইস টু মিট ইউ। সেম টু। আচ্ছা, তাহলে তোমরা শপিং করো, পরে কথা হবে। তারপর মনি চলে গেল। ওই, তুই এই মেয়ের সাথে হেসে হেসে কি এত কথা বললি? তেমন কিছু না। মিথ্যা কথা বলিস কেন? মেয়ে দেখলেই খালি লুচ্চামি করতে মন চায়। লুচ্চা কোথাকার। ওই, আপনি খালি আমাকে অপমান করেন কেন? হ্যাঁ, তোকে অপমান করতে আমার বইই গেছে। যে যেমন তাকে তো তেমনটা বলাই লাগে। আর বেশি কথা না বলে ব্যাগগুলো ধর। আমি একা শপিং করে ক্লান্ত হয়ে গেছি। চলেন। তারপর অর্পিতাকে সোজা বাসাতে নিয়ে চলে আসলাম। পরের দিন সকালে, মামা কাল আমার অফিসটা খোলা, চলে যেতে হবে। আর একদিন থেকে যাও। না, কাল অনেক কাজ আছে, যেতেই হবে, আর কয়েকদিন পর আসবো। এক কাজ করো, তুমি আমার অফিসে জয়েন নাও। আজ থেকে আমারটা সামলাও। না থাক, ধন্যবাদ, এইখানে ভালো আছে। তারপর অর্পিতা রেডি হয়ে আসলো। তারপর বিদায় নিয়ে চলে আসলাম। রাতে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে আছি। তখন, ওই, তুই এখানে শুয়ে আছিস কেন? এটা আমার বাড়ি, আমি কই থাকবো এটা আমার ব্যাপার। আপনার বাড়িতে তো আমাকে বারান্দায় শুয়েছেন, তো তো এইখানে আমি থাকবো। ওই, একদম বেশি কথা বলবি না। থাপ্পড় দিয়া দাঁত সব ফেলে দিব, বেয়াদব কোথাকার। আর তুই যদি আমাকে এইখানে থাকতে না দেস, তাহলে আমি চিৎকার করব। করেন, তাতে আমার কি? ওই, ভাব মারিস না। চিৎকার দিয়ে বলবো তুই আমার গায়ে হাত তুলছস। তখন নিশ্চয়ই জানিস ফুফা ফুফি তখন কি করবে। হায় আল্লাহ, কে বললো আমাকে এই ক্রিমিনাল মেয়েকে বিয়ে করতে? ওই, তুই কি বললি? কই কিছু না তো। গুড বয়। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে গুপ্তি করে নামাজ পড়ে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়া মাত্রই, কিরে কেমন আছিস? আর দেরি করে আসলি কেন? সে অনেক কথা, সব পরে বলবো। আচ্ছা শোন, অফিসে নতুন ম্যাডাম আসছে, স্যারের মেয়ে অনেক কড়া। স্যার কোথায় তাহলে? স্যারের শরীর ভালো না, আর তার মেয়ে বিদেশ থেকে লেখাপড়া করে আসছে। ও আচ্ছা। কেবিনে গিয়ে বসলাম। তখনই পিয়ন এসে বললো, ম্যাডাম নাকি আমাকে ডাকছে। আল্লাহ জানে, নতুন ম্যাডাম, কেমন জানি, কে জানে। আসতে পারি ম্যাডাম? আসেন। আমি ভিতরে গিয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম। আরে মনি, তুমি এখানে? আমার আব্বুর অফিস এটা, কিন্তু তুমি এইখানে? তোমার আব্বুর কারণেই তো আমার জবটা এখানে আছে। মানে? লেখাপড়া তো তেমন করিনি, আর কোনো জবও পাচ্ছিলাম না, যোগ্যতা তেমন নেই, মাত্র এইচএসসি দিয়ে আর জব পাওয়া যায়। কেন? তুমি তো আমার সাথে পড়তা, পরে আর পড়ো নাই? না। কেন? তাও অনেক কথা, অন্যদিন বলবো। আচ্ছা, বাবা বলল তুমি বাবার একমাত্র বিশ্বাসভাজন লোক। কি জানি স্যার আমাকে কেন বিশ্বাস করে এত। তারপর মনির সাথে কিছুক্ষণ কথা বলে আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। কাজ করে রাতে বাসে ফেলাম। কি রে, আজ এত দেরি যে? একটু কাজ ছিল। আচ্ছা, যা ফ্রেশ হয়ে খেতে হয়। উপরে গিয়ে দেখি অর্পিতা ফোন টিপাটিপি করছে। আমাকে দেখে একবার আমার দিকে তাকালো না। ফ্রেশ হয়ে এসে দেখি অর্পিতা নিয়ে মনে হয় নিচে গেছে। আম্মু, আমি কাল থেকে কলেজে যাব। আচ্ছা, কিন্তু ওইখান থেকে তো কলেজে অনেক দূর, কিভাবে যাবি মা? আপনার ছেলে নিয়ে যাবে। আমি কিভাবে নেব? মোটরসাইকেল কিনো একটা। আমিও নিশ্চুপ, সবাই নিশ্চুপ, কারণ মোটরসাইকেলটা কিনবো কিভাবে? কিন্তু মা। বুঝলাম টাকা নাই, তো আমি আব্বুকে বলতেছি দিতে। না, লাগবে না, আমার কাছে আছে। আচ্ছা, তাহলে হৃদয় একটা মোটরসাইকেল কিনে ফেল। জি আম্মা। তারপর ওপরে চলে আসলাম আর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কিভাবে কিনবো। তখন যদি এই কথা না বলতাম, আব্বু আম্মা অনেক লজ্জা পেত। আমাকে একটা কিছু করতে হবে। আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই। সকালে অর্পিতার ডাকে ঘুম ভাঙলো। ওই ওঠ, আমি কলেজে কখন যাব? উঠতেছি। উঠে খেয়ে আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। তেমনি অর্পিতা নেমে আসলাম। বা একদম পরীর মতো মনে হচ্ছে।
সব কিছু ম্যাচিং করে পড়েছে। কালো শাড়ি, কালো চুড়ি, কালো টিপ। আসলে সুন্দর মানুষগুলো কালো জিনিস পরলে অনেক সুন্দর লাগে। আমি তো হা হয়ে আছি। কী ব্যাপার ভাইয়েরা, আপনারা কি ভাবছেন নীল কালার হবে? যাই হোক, এবার আর নীল নেই, এবার কালো। ও হ্যালো, কি দেখতেছস? কই কিছু না তো। আমি দেখতেছিলাম, তুই আমাকেই দেখছিলি। আপনাকে দেখতে আমার বয়ে গেছে। দেখবি না, দেখলে চোখগুলো তুলে ফেলবো। চল এবার। একটা রিক্সা ডেকেও কলেজে নিয়ে গেলাম। আচ্ছা তাহলে তোমরা কথা বলো, আমি অফিসে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। যাও। তারপর অফিসে আসলাম, এসে কাজ করতে লাগলাম। কিন্তু মনে মনে ভাবছি বাইক কিনবো কিভাবে, ভাবতে লাগলাম। হঠাৎ, কি রে হৃদয়, কি ভাবিস? দোস্ত আমি একটি বিপদে পড়ে গেছি রে। কি বল আমাকে। আমার একটা বাইক কিনতে হবে, খুবই প্রয়োজন। তাইলে কিনে ফেল। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। কত আছে? এই 30,000 হবে। কিস্তিতে নে। কত লাগবে তাহলে? 45,000 ক্যাশ দিতে হবে, বাকিটা কিস্তিতে। তাহলে আর 15,000। আমি এখন দেই, কিছুদিন পর দিয়ে দিস। ধন্যবাদ দোস্ত, তোকে অনেক ধন্যবাদ। বিকালে লইস তাহলে। তারপর কাজ করতে করতে দুপুর হয়ে গেল। অর্পিতাকে একটা ফোন দিই, দেখি কি করে। রিং হচ্ছে। হ্যালো। বল, কিসের জন্য ফোন দিছস? কি করো? কি করি তোকে বলতে হবে? আজাইরা কথা বাদ দিয়ে বল, ফোন দিছস কেন? না এমনি। না এমনি মানে? মেন্টাল কোথাকার, ফোন রাখ। হ্যাঁ, কেটে দিলাম। ওর কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর পিয়ন এসে বলল যে আমাকে নাকি ম্যাডাম ডাকছে। তারপর ম্যাডামের কেবিনে গেলাম। ম্যাডাম ডাকছেন আমাকে? আসো। আর তুমি আমাকে ম্যাডাম বলো কেন? আর আপনি না, তুমি করে বলবা। তা কি করে হয় ম্যাডাম? আপনি আমার মালিক আর আমি শ্রমিক। যেটাই হোক, আজ থেকে আমার নাম ধরে ডাকবা আর তুমি করে বলবা, নইলে খবর আছে। আচ্ছা ঠিক আছে। বসো, একসাথে লাঞ্চ করব। আরে না, ধন্যবাদ বলার জন্য। কেন, তুমি লাঞ্চ করে ফেলেছো? না, বাইরে থেকে করে ফেলবো। আরে তাহলে আসো তো। না আপনি খান। আবার আপনি? সরি, তুমি খাও। না, আসো। আর তোমার জন্য খাবার আনা হয়েছে, সো তাড়াতাড়ি আসো। কিন্তু কোনো কিন্তু নয়। তারপর ওর অনেক জোরাজোরিতে খেলাম। খেয়ে আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। বিকেলে দেখি অর্পিতা ফোন দিছে। শোন, তুই কলেজে আসা লাগবে না, আমি বাসাতে চলে যেতেছি। তুমি একা যেতে পারবে? হুম। আচ্ছা। আর কিছুক্ষণ কাজ করে হাকিমকে সাথে নিয়ে বাইক কিনতে চলে গেলাম। বাসায় ফিরলাম বাইক নিয়ে। বাইক দেখে আব্বু আম্মু অনেক খুশি। ফ্রেশ হয়ে খেয়ে পড়ে গেলাম। কি ব্যাপার, অর্পিতাকে আজ এত খুশি লাগছে কেন? হ্যালো, আজ আপনাকে এত খুশি লাগতেছে কেন? কারণ আছে, সময় হলেই বলবো। এখন বলা যাবে না বুঝি? না, এত কথা বলো না তো। তুমি ঘুমাও, সকালে কলেজে যেতে হবে। আমি তো পুরাই অবাক ওর কথা শুনে। আমাকে তুমি করে বলতেছে, ব্যাপারটা কি? ওই কি ভাবো, ঘুমাও। হ্যাঁ। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে অর্পিতাকে কলেজে দিয়ে আমি অফিসে চলে গেলাম। গেটে মনির সাথে দেখা। আরে হৃদয়, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি? আমিও ভালো। তারপর আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। দুপুর অর্পিতা ফোন দিল। হ্যাঁ বলেন। শোনো, আমি কলেজ থেকে বাসাতে চলে যাব। আর হ্যাঁ, বিকেলে তাড়াতাড়ি চলে আসবা, আজ আমরা ঘুরতে যাব। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা। আহা, আমার যে খুশি লাগছে, অর্পিতা আজ আমার সাথে ঘুরতে যাবে। বিকেল অফিস থেকে তাড়াতাড়ি বাইরে হয়ে গেলাম। গিয়ে দেখি অর্পিতা এমনভাবে সেজে গুজে আছে যেন কোনো ছেলে দেখলেই ক্রাশ খাবে। তারপর ফ্রেশ হয়ে বললাম, কোথায় যাবে বলো? রেস্টুরেন্ট চলো। কোন রেস্টুরেন্ট? তারপর গেলাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে তো আমি পুরো অবাক। অর্পিতা দৌড়ে গিয়ে একটা ছেলেকে জড়িয়ে তুললো আর বলতে লাগলো, জান, তুমি বিয়ের দিন আসো নাই কেন? তোমাকে আমি কত মিস করছি জানো? তোমার জন্য আমার কষ্ট হয়েছে। ছোট লোকের সাথে আমার বিয়ে হয়েছে, অশিক্ষিত একটা মূর্খের সাথে আমার থাকা লাগতেছে। এগুলো শুনে তো আমি পুরো অবাক হয়ে গেছি। আমার তো লজ্জায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো মিস্টার, কেমন আছেন? জি ভালো আছে। ওই তুই এইখানে দাঁড়া, আমরা কিছু কথা বলে নিই। আর কি, তুই খাবি কিছু? না আপনারা খান, আমি দাঁড়িয়ে আছি। তোর পেটে তো আবার এইসব হজম হবে না, জীবনে তো মনে হয় খাস নাই। আমি নিশ্চুপ, কথা বলার কোনো রকম ভাষাই নেই। অঝোর ধারায় পানি পড়ছে। তারপর আর অনেকক্ষণ কথা বললাম। বাই জানু। সেম, নিজের যত্ন নিও। আরে তুমি ভেবো না, কিছুদিন পর ডিভোর্স হয়ে গেলে তো আমরা আবার এক হয়ে যাব।
আর এইসব ফালতু মানুষ আমার কাছে তো ভুলেও আসতে পারবে না। তাহলে যাই। তারপর রাকিব চলে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি এত অপমান সহ্য করছি কেন। আসলে আমার আম্মু একবার হার্ট অ্যাটাক করেছেন, আর এখন যদি এগুলো শোনে তাহলে যে কি হবে আল্লাহই ভালো জানে। তা না হলে তো থাক, আর বললাম না। ভাবছিলাম হয়তো বদলে যাবে, কিন্তু ওর অপমান তো দিন দিন আরও বেড়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছিস কেন? চল। হ্যাঁ চলো। শুন, বাসাতে যেন এই ব্যাপারে কিচ্ছু না জানে। হ্যাঁ। তারপর অর্পিতাকে বাসাতে নিয়ে গেলাম। কি রে, কোথায় ঘুরলি তোরা? আপু আর বইলো না, আপনার ভাই যেভাবে সেজে গুজে গেছে সব মেয়ে ওর দিকে তাকিয়ে আছে, তাই শুধু ফুচকা খেয়ে চলে আসছে। আর ওর কথাগুলো শুনে বেয়াকুফ হয়ে আছি। এত সুন্দর করে কি মিথ্যা কথা বলতে পারে? কেন হিংসা হয় তোমার? বারে, আমার স্বামী, তাহলে আমার হিংসা হবে না তো কার হবে? আপু আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। তোমার আবার কিসের কাজ? দরকারি কাজ। আচ্ছা যা। তারপর হাকিমকে ফোন দিয়ে বললাম নাইট ক্লাবে আসতে। ও আসলো কিছুক্ষণ পর। কিরে, নাইট ক্লাবে কেন ডাকলি? দোস্ত আমি শেষ, আমার জীবনটাও শেষ। কি হয়েছে আমাকে খুলে বল। আজ আমি যোগ্যতাহীন বলে এইভাবে আমাকে অপমান করতেছে। আরে বল আমাকে কি হয়েছে। তারপর হাকিমকে সব খুলে বললাম, আর অনেক টেন্স করলাম। রে দোস্ত, বুঝলাম। আসলে বড় লোকরা এমনই হয়। আমাদের মতো ছোট মধ্যবিত্ত তার কোনো দাম নাই তাদের কাছে। শালা দুনিয়ার সব মানুষগুলোই স্বার্থপর। অনেক রাত হয়েছে, বাসাতে চল। না যাবো না, তুই যা। 12টা বাজে, চল তো। না রে, গিয়ে কি করবো? আর তার থেকে ভালো এইখানে শান্তিতে ঘুমাবো। তোর নেশা বেশি হয়ে গেছে। আর বাসা থেকে তোর ফোন আসতেছে। কে দিতেছে ফোন? অর্পিতা 6টা ফোন দিয়েছে। কেন আবার অপমান করবে? তারপর হাকিম আমাকে বাসাতে নামিয়ে দরজার কাছে নিয়ে গেল। দরজায় বেল চাপতেই কি হয়েছে ওর? এই হালকা ড্রিঙ্ক করেছে আর কি, কোনো সময় করে নাই তো, তাই এমন হয়ে গেছে। তারপর আমাকে রুমে রেখেও চলে গেছে। হই, তুমি আমার কাছে ফোন দিলা কেন? তোকে ফোন দিতে আমার বইয়ে গেছে, আব্বু আম্মু জিজ্ঞাসা করব তাই দিছি। আর তুই এত রাতে মদ খেয়ে বাসাতে আসছিস? তো কি হয়েছে, আমি আমার বাসাতে আসছি। ওই তুই কি বললি? যা বললাম তাই শুনছস। এই বলে ওর দিকে এগোতে লাগলাম। ওই তুই আমার কাছে আসতেছিস কেন? তুই আমার বউ, আমি তোর কাছে আসবই। মানে ভালো হইতেছ না। ঠিকই হচ্ছে। এই বলে যখন ওকে কিস করতে যাব এমন সময় লুচ্চা লাফাঙ্গার কোথাকার, তুই আমাকে ডিভোর্স দিবি। এই বলে আমার উপর বালিশ ঢিল মারলো। আমার ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো, কারণ থাপ্পড়টা এত জোরে দিয়েছে যে ঠোঁটটা অনেকটা কেটে গেছে। আর আমি এই রক্ত পড়া নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরে আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে রেখে ঠোঁটে মলম লাগানো। কি ব্যাপার, মলম লাগালো কে? মনে হয় অর্পিতা, কিন্তু থাপ্পড়টা তো ওই দিয়েছে, ও লাগাতে যাবে কেন? নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে হাঁটাহাঁটি করে বাসে ফিরলাম। নাস্তা করতেছি এমন সময়। কি রে, তোর ঠোঁটে কি হয়েছে? আরে বলো না, মোবাইল টিপতে টিপতে রুমে আসছিলাম, দরজা কাছে ধাক্কা খেয়ে কেটে গেছে। আমার কথা শুনে অর্পিতা আমার দিকে চেয়ে আছে। তাহলে তো কপালে ব্যথা পাইতি, ঠোঁটে কেন? কেল্লা ফতে। আরে দরজা গ্রিলে লেগে গেছে আগে ঠোঁট, আর আমি মাথা। এই তুই এত কথা বলতেছিস কেন? অর্পিতা মা, তুমি মনে করে ওকে মলমটা লাগিয়ে দিও, নয়তো জীবনও লাগাবে না। আচ্ছা আম্মু, আপনি চিন্তা করেন না। আমি খেয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। অমনি অর্পিতা আসছে রেডি হয়ে কলেজের জন্য। সরি, কাল রাতে নেশা করে মতো এমন আচরণ করার জন্য। মাথা ঠিক ছিল না। ঠিক আছে চল এবার। হ্যাঁ। তারপর ওকে বাইকে বসিয়ে কলেজে যাচ্ছি। ওকে জিজ্ঞাসা করবো রাতে মলমটা কে লাগিয়েছে নাকি। জিজ্ঞাসা করি। অমনি ওর ফোন আসছে। হ্যালো জান, বলো। স্পিকার কম ছিল তাই ওপাশ থেকে কি বলছে শুনতে পেয়ে নেই। আমি কলেজে যাইতেছি। তারপর ওকে নিয়ে আমি অফিসে চলে গেলাম। আর জিজ্ঞাসা করে সাহস পাইনি। অফিসে এসে কাজ করতে লাগলাম। দুপুরে পিয়ন এসে বলে আমাকে ম্যাডাম ডাকছে। তারপর গেলাম ম্যাডামের কেবিনে। মনে আমাকে ডাকছিলে? আসো, লাঞ্চ করব। না তুমি করো। আরে আসো। দেখো, প্রতিদিন এইভাবে লাঞ্চ করলে তোমার সাথে অফিসের লোকেরা কি ভাববে? আরে অফিসের লোকেরা কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না, তুমি আসো। না, আমি বাইরে করে নেব বলে চলে আসতে লাগলাম। ঠিক তখনই ওই হৃদয়, দাঁড়াও, তোমার ঠোঁটে কি হয়েছে? কই কিছু না তো। তোমার ঠোঁট অনেক ফুলা আর অনেক কেটে গেছে, কিভাবে? ও দরজার সাথে ধাক্কা খেয়ে। মিথ্যে বলো কেন? আমি জানি এটা অন্য কারণে কেটে গেছে, আমাকে বলো কি হয়েছে। আমি সত্যি বলছি। দেখো, তুমি যদি সত্যিটা আমাকে না বলো তাহলে আর কোনো দিন তুমি আমার সাথে কথা বলবে না।
কি বলো এইসব? হুম, ঠিক বললাম। তারপর মনিকে আমার আর অর্পিতার যা যা আছে সব খুলে বললাম। দেখো, দুনিয়াতে কেউ কখনো পারফেক্ট হয়ে জন্মায়নি, পারফেক্ট করে নিতে হয়। কিন্তু কেউ করে না। কেউ যদি তোমাকে বলে ইউ আর নট পারফেক্ট ফর মি, তাহলে তুমি কষ্ট পেও না, মন খারাপও করিও না, এই ভেবেছে তুমি তার যোগ্য না। কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো, ঘি যতই দামি খাবার হোক না কেন, কুকুরের পেটে তা সয় না। সেও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি। হ্যাঁ। এখন আসছো তাহলে লাঞ্চ করি। তারপর ওর সাথে লাঞ্চ করে আমার কেবিনে চলে গেলাম, গিয়ে কাজ করতে লাগলাম। সন্ধ্যা অর্পিতা ফোন দিয়েছে। হ্যাঁ বলেন। কই তুই? অফিসে আছি। তাড়াতাড়ি এসে আমাকে কলেজ থেকে নিয়ে যা। আপনি যাননি এখনো? না। আচ্ছা আসছি। যদিও ইচ্ছে ছিল না, তারপর কলেজে গেলাম, গিয়ে দিকে মহারানী দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগে আসতে? এই তো একটু কাজ ছিল। চল। হ্যাঁ। ওই কোথায় যাস? ওইদিকে? কেন, বাসাতে? না, কুলিয়ারচর পার্কে চল। কেন? রাকিব আমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে আমাকে আসতে বললেন কেন? তো আমি কিভাবে যাব আর বাসাতে কি বলবো, তাই তোকে ডাকছি। এখন ভাবনা মেরে চল। তারপর পার্কে গেলাম, আর যাওয়া মাত্রই জানো কতক্ষণ অপেক্ষা করতে আছি? সরি জানু। ওরা কথা বলতে লাগলো, আর তা দেখে আমার অন্তঃপুরে ছাই হতে লাগলো। অনেক কষ্ট লাগছে এই ভেবে যে স্বামী হয়ে বউকে আরেকজনের সাথে প্রেম করার জন্য নিয়ে আসতে হয়। হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল, ফিরে দেখি মনি। আরে তুমি এইখানে? এই তো এনাদের নিয়ে আসলাম। অর্পিতা, রাকিব, ইনি হলেন আমার বস। ও আচ্ছা, তার হৃদয় তুমি এখানে দাঁড়িয়ে কি ওদের টাঙ্কি মারা দেখো? ওইদিকে চলো, তোমার জন্ম কাউকে বিনোদন দেবার জন্য হয় নাই, সো কেউ তোমাকে পছন্দ করুক আর না করুক তাতে তোমার কিছুই যায় আসে না। অর্পিতার দিকে তাকিয়ে কথাগুলো বলে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ভিতরে। আর এদিকে দেখি অর্পিতা রাগে চোখ লাল করে ফেলেছে, মনে হচ্ছে সে উঠে আমাকে খেয়ে ফেলবে। চলো ফুচকা খাই। না, তুমি খাও। আরে চলো তো, অনেক দিন ধরে খাই না। হ্যাঁ চলো। তারপর 2 প্লেট ফুচকা নিলাম। আমরা ফুচকা খাচ্ছি, হঠাৎ পিছন থেকে শার্টের কলার ধরে কে জানি টান দিছে। ফিরে দেখি অর্পিতা। ওই বাসাতে চল। দেখে না ফুচকা খাচ্ছি, আপনি যান। ওই কি বললি তুই? তাড়াতাড়ি বাসাতে চল। আরে আপনি যান না, আপনার বিএফের সাথে কেন বেচারা ফুবাতোর ভাইটারে বিরক্ত করতেছেন? আমি কার সাথে যাব না যাব তা আপনাকে বলতে হবে নাকি? ওই তুই চল। ওই আপনি যান তো, আমি ম্যাডামের সাথে কথা বলে আসছি। না চল এখন। ওই আপনি কি শুরু করছেন? ভুলে যাবেন না আমি ওর বস, আমি যেটা চাই ও সেটাই করবে। ওই আপনি চুপ থাকেন, আপনিও ভুলে যাবেন না আমি ওর বউ না কিছু না। ওই তুই চল। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে আসতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, হাতটা এমনভাবে ধরেছে আমি সরতে পারছি না। কি হচ্ছেটা কি? আমার হাতটা ছাড়েন। ছাড়তেছি, তুই বাসাতে চল, আগে বাইক স্টার্ট কর। হ্যাঁ চলে। তারপর ওনাকে বাসাতে নিয়ে আসতে লাগলাম। বুঝলাম না কি হলো, হঠাৎ জিজ্ঞাবো কি হয়েছে। হ্যাঁ জিজ্ঞাসা করি, কি হয়েছে আপনার? রাকিবের সাথে ঝগড়া হয়েছে নাকি? কার? আমার? হ্যাঁ। কি তুই ভাবলি কি করে রাকিবের সাথে ঝগড়া হইব আমার? তাহলে এমন করতেছেন কেন? কেমন করতেছি? আমাকে এভাবে নিয়ে আসলেন কেন? অর্পিতা কিছুক্ষণ চুপ থেকে, শরীরটা ভালো লাগতেছে না তাই। কেন কি হয়েছে আপনার? শরীর বেশি খারাপ লাগছে? হয়েছে, আর ন্যাকামো করা লাগবো না, বাইক থামা, এসে পড়ছি। হ্যাঁ। রাতে খাওয়ার পর আমার রুমে এসে মোবাইল টিপছি, ঠিক তখনই। তোর রাতে শীত করে ফ্লোরে থাকতে, তাই না? হ্যাঁ করে তো। এখন কাটাকে লবণ ছিটা দিতে আসছেন? ওই তুই উল্টাপাল্টা কথা বলিস কেন? উচিত বললেই উল্টা পাল্টা কথা। আর এমন আহ্লাদ দেখাইতেছে, মনে হয় ওনার সাথে থাকতে দেবে। কি? তুই আমার সাথে থাকবি? হাসেন কেন আজাইরা, ঘুমান। তখন অর্পিতার ফোন আসছে। জানু বলো। ডিনার করছি, তুমি করছো? এই তো শুয়ে আছি। আর অনেক কথা বলতে লাগলো। আর তখনই আমার ফোনটা বেঁচে উঠলো। দেখি মনি ফোন দিয়েছে। হ্যালো মনি, বলো। ডিনার করছো? তুমি করেছো? কি করো? এই তো শুয়ে আছি, তুমি কি করো? এই তো তোমার কথা ভাবি। এই কথা শুনে তো ভেবা জায়গায় খেলাম। আমার কথা ভাবে মানে? তুমি বুঝবে না বুকারাম, কি দিয়ে খাইছো সেটা বলো। মনে মনে সত্যি কি আমি বেকেল? এই তো দিয়ে, আর সাথে আরও অনেক কথা বলতে লাগলাম। হঠাৎ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। এই কি হলো? আপনি আমার ফোন কেড়ে নিয়েছেন কেন? তুই ফোন দিয়ে কার সাথে রং ঢঙের কথা এত বলিস? কেন, মনি ম্যাডামের সাথে? ফোন দেন আমার। না দিব না, তুই ঘুমা, সকালে তাড়াতাড়ি উঠতে হবে।
তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার মোবাইল দেন। না দিব না। আমার মোবাইল দিতে বলছি। তুই যদি আর একবার ফোনটা দিতে বলিস, একটা আছাড় দিয়ে মোবাইলটা ভেঙে ফেলবো। আমার কিছু বললাম না। আচ্ছা বুঝলাম না মেয়েটা এমন করছে কেন। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটাহাঁটি করে নাস্তা করে বাইরে দাঁড়িয়ে থাকলাম অর্পিতার জন্য। বাহ, এটা তো দেখে একটা পড়ে আসছে। আমি তো পড়েই ওয়াও। কেমন লাগতেছে আমাকে? আমি জানি না, রাকিবকে জিজ্ঞাসা করেন কেমন লাগতেছে। তারই তো জিগাইব। আর তুই কি ভাবে জানবি? তুই কি ভালো মন্দ বুঝিস? জানি না, চলেন। সুযোগ পেলে অপমান করতে শুরু করে দেয়। কি? কিছু না, চলেন, আমার দেরি হচ্ছে। তারপর ওকে কলেজ দিতে আমি চলে গেলাম। অফিসে গিয়ে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর মনে আসলো, হৃদয় কেমন আছো? ভালো, তুমি? ভালো। আসলে সরি কালকে অর্পিতা এমন করার জন্য। না, আমি কিছু মনে করি নাই। সত্যি কিছু মনে করোনি তো? না, বাট আজ আমাকে ঘুরতে নিয়ে যাইতে হবে। কিন্তু কাজ আছে তো। কোনো কথা শুনতে চাই না, ওইসব আমি দেখব। আচ্ছা ঠিক আছে। কিছু কাজ করলাম, দুপুর হয়ে গেল। অর্পিতাকে একটা ফোন দিব? না থাক, আজ এর অপমান হওয়ার দরকার নেই। কাজ করতে করতে বিকেল হয়ে গেল। তখনই মনে আসলো, হৃদয় চলো। হ্যাঁ চলো। ওকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম আমি পরে অবাক। তারপর ফোনটা বের করে সব ভিডিও করলাম। এগুলো এখন বলা যাবে না, পরে আরেক সময় বলবো। মনিকে নিয়ে অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। আর এদিক দিয়ে অর্পিতা অনেক ফোন দিছে, আমি ধরিনি। আসলে মনির মনটা অনেক ভালো, ওকে নিয়ে ঘুরে আজ আমার মনটা ভালো লাগছে। তারপর ওকে বাসাতে নিয়ে আমি বাসাতে চলে আসলাম। গিয়ে দেখি অর্পিতা বাসাতে বসা। কই ছিলা সারাদিন? আপনাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নেই। ওই, তুই কি বলতে চাচ্ছিস? আর ফোন ধরস নাই কেন? ব্যস্ত ছিলাম। কিসের ব্যস্ত? যে ফোন ধরার টাইম নেই? মনিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। কি? আপনি সরেন, আমি ক্লান্ত, ফ্রেশ হতে যাব। ওই তুই দাঁড়া। কে শোনে কার কথা? আমি সোজা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে অনেক ডাকছে খেতে, কিন্তু আমি খাইনি। ঘুম থেকে উঠে আমি তো পড়ে অবাক। কি, আমি খাটে শুয়েছি, অর্পিতা রুমে নেই। তাহলে কি অর্পিতা আমার সাথে থাকিছে নাকি নিচে? কি জানে, যেখানে খুশি সে থাকুক, তাতে আমার কি। ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে আমি বাইরে দাঁড়িয়ে আছি। অমনিও বাইরে হয়ে আসলাম। আমি বাইকে গিয়ে বসলাম। তুই কালকে আমার কথার উত্তর দিলি না কেন? আপনি চুপ করে থাকবেন? বেশি কথা বললে আপনাকে রেখে চলে যাবো বলে দিলাম। অর্পিতার কোনো কথা বললো না। ওকে দিয়ে এসে আমি গিয়ে কাজ করতে লাগলাম। বিকেল অর্পিতা ফোন দিয়েছে। হ্যালো। ওই কই তুই? অফিসে। তাড়াতাড়ি আয়। কেন? এক জায়গাতে যাব। মনে মনে জানি তুমি খুঁজে যাইবা। না, পারবো না, অনেক ব্যস্ত আছি। আমি কিছু জানতে চাই না, তুই আসবি ব্যাস। পারবো না, রাকিবকে বলো এসে নিয়ে যেতে। আমিও বাসাতে যাব না। এই বলে ফোন কেটে দিল। তোর ভাল, এ মেয়ে কি শুরু করেছে। তারপর যেতে বাহির হবো, অমনি মনে হাজির। কই যাও? এই তো এক জায়গাতে। কোথায়? অর্পিতাকে কলেজ থেকে আনতে। কোন কলেজে পড়ে? কুলিয়ার্স ডিগ্রি কলেজ। আমার ওইদিকে একটা কাজ আছে, প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা চলো। আমি বুঝি না, নিজের গাড়ি থাকতে আমার সাথে কেন যাবে। ওকে নিয়ে গেলাম। ও একটা বাড়ির সামনে থামাতে বললো। ওকে নামিয়ে দিয়ে যখনই বাইকে উঠতে যাবো, অমনি পিছন থেকে কে জানি আমাকে পিছনে টান দিয়ে ফিরে দেখি অর্পিতা। এই, তোর ব্যস্ত অনেক কাজ অফিসে, লজ্জা করে না? লুচ্চা লাফাঙ্গার, বাসাতে বউ রেখে অন্য মেয়ের সাথে। ছি ছি। আমিও। পাঁচটা দিয়ে দিলাম। তুই নিজেকে কী ভাবিস, বিশ্ব সেরা সুন্দরী? যখন যা খুশি তাই করবি, যখন খুশি গায়ে হাত তুলবি। আমাকে মানুষ বলে মনে হয় না? আমাকে লুচ্চা লাফাঙ্গার বলিস? তার আগে নিজের দিকে তাকায় দেখ, কে কী করে। জামারি অন্য ছেলের সাথে যা খুশি করিস, তোর শরম লজ্জা আছে? আর যার সাথে করিস সে তো চিটার, ইতর, বদমাইশ, শালা কোলাঙ্গার একটা। অর্পিতা কান্না করে বলল। ওই, তুই রাকিবের নামে কিছু কইবি না, ও তোর মতো না। হ্যাঁ জানি, ও আমার মতো না, ও একটা আবর্জনা, শালা এক নাম্বারের খারাপ লুচ্চা, ঠকবাজ। ওই কি বললি? তুই মুখ সামলায় কথা বল। হ্যাঁ, তোর অত্যাচার অনেক মেনেছে, আর মানবো না। আমরা ছোট লোক হলেও কাউকে ঠকায় না, ধোকা দিই না। তোরে আবার ধোকা দিলাম কিভাবে? বিয়ের পর থেকে তুই একটা দিন ভালোভাবে কথা বলেছিস, স্বামীর হক আদায় করেছিস? সারাক্ষণ তো অন্য পুরুষ নিয়ে ব্যস্ত ছিলে। আইসতে আমার স্বামী রে। হ্যাঁ, তোদের মতো বড় লোক না নিশ্চয়ই, কিন্তু কাউকে ধোকা দিই না। এই দেখ তোর আদরের বিএফের কাজ দেখ। কই দেখি। তারপর ওকে ভিডিওটা দেখালাম। ভিডিওটা ছিল এমন। আচ্ছা জানো, তুমি কি সত্যি অর্পিতাকে ভালোবাসো? আরে না, ওকে আমি ভালোবাসবো
ওর থেকে শুধু প্রতিশোধ নেওয়ার আছে। আমার অনেক কঠিন প্রতিশোধ এমনভাবে নিব, কিসের প্রতিশোধ জান? ওই শালির বেশি ভাব না, ওর ভাব আমি শেষ করে দিব। ওর মুখে এমন চুনকালি দিব, জীবনেও কারো সামনে মুখ দেখাতে পারবে না। কিন্তু কেন? ওর সাথে আমার বিয়েটা ফাইনাল হয়ে গেছিল, কিন্তু ওর বাবা ঝামেলা বাঁধিয়ে বিয়ে নষ্ট করে দিছে। কিভাবে? ওই দিন বিয়ে হয়ে যেত যদি ওর বাবা পুলিশ দিয়ে আমাকে না ধরিয়ে দিত। আমি যে ভালো আইটেম মেয়েদের বিয়ে করে আমার ফান্ডে ফেলে ওদের মা বাবার থেকে সব কেড়ে নেই, ওদের আমি ব্যবহার করি বিভিন্ন কাজে, এটা ওর বাপ খোঁজ নিয়ে জেনে গেছে। ওদের কোনো এক পরিচিত লোক বিয়ের দিন ওর বাবাকে বলে দেয়, আর ওর বাবা আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। কিন্তু ও এটা জানে না যে আমি কতটা ভয়ঙ্কর। ওর এমন হাল করব ও নিজেও ভাবতে পারবে না। তাই? কিন্তু ও যদি বুঝে যায়? আরে ও কি বুঝবে? ওকে এমন মায়ের জালে ফেলাইছি যে ওর স্বামীকে রাইখা ওর জামাইয়ের সামনে আমার সাথে কথা বলে। জান, তুমি একটি চিজ বলতে হবে। দেখো না লীলা, ভিডিওটা দেখেও কিভাবে করতে পারলে এমনটা? বিশ্বাস হয় না আমার। না হইলে নাই। ও কিভাবে করতে পারলো এমন? আমি তো ওকে ভালোবাসতাম, ও আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো? দেখছস তোর ভদ্র ভালো প্রেমিকের চেহারা? তুই যেমন তোর প্রেমিকও ঠিক তেমন, যত সব। আর তুই চিন্তা করিস না, ডিভোর্সের সব কাজ আমি ঠিক করে রাখবো। কিছুদিন পর মুক্তি পেয়ে যাবি এই ছোট লোকের কাছ থেকে। এই বলে আমি অর্পিতাকে রেখে বাসাতে চলে আসলাম। ওকে দেখে কান্না করছে, করুক, তাতে আমার কি? ওর কান্না আমার খুশির কারণ। ও আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আর রাতে আপু ডাক দিল। কি রে, তোর শরীর ভালো না? হ্যাঁ ভালো, আমি ঠিক আছি। কি হয়েছে আমাকে খুলে বল। কিছু হয়নি। অর্পিতার সাথে ঝগড়া হয়েছে? কেন? অর্পিতার মনটা দেখলাম খারাপ। আচ্ছা নিচে আয় খাইতে। হ্যাঁ চল। তারপর নিচে গেলাম, গিয়ে দেখি অর্পিতা আছে খাবার টেবিলে। আমি যাওয়া মাত্রই আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমার দিকে অর্পিতা, আমি খেয়াল করলাম। তারপর খেয়ে ওপরে বসে আছে। তখনই আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তো এখন কি হয়েছে? তুমি আমার সাথে খাটে ঘুমাও, তোমার অনেক কষ্ট হয় নিচে থাকতে। হয়েছে, আপনার ন্যাকামো করা লাগবে না। আর বেশি কথা না বলে শুয়ে পড়েন। আপনি চলে গেলে কিছুদিন পর আমি এমনিতেই খাটে থাকবো। আরে আসো। লুচ্চা লাফাঙ্গার আবার কিছু করে ফেলবে আপনাকে, পরে রাকিবকে কী জবাব দেবেন? সো বেশি কথা না বলে ঘুমান। তারপর মনি ফোন দিল, ওর সাথে কথা বলতে লাগলাম। অনেক কথা বলতে লাগলাম অর্পিতাকে দেখে দেখে। আমি জানি ও হালকা কান্না করছে, করুক, তাতে আমার কি? মাত্র শুরু। ওর জন্য এখন আমার আর কোনো ভালোবাসা নেই। ওর জন্য শুধু ঘৃণা আর ধিক্কার আছে। মনির সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো, চোখের উপর পানি ভরে। সে দেখে আমার চোখের সামনে একটা জলপরি দাঁড়িয়ে আছে, তার ভেজা চুল থেকে পানি দিচ্ছে। তখন আমি উঠি। আপনার সাহস কীভাবে হয় আমার ঘুম ভাঙানোর? তোমার তো অফিসের টাইম হয়ে যাইতেছে, তাই তো পানি দিতেছি। এই চুপ, তোরে কি আমি বলছি পানি দিতে? আমার অফিস আমি বুঝবো, আপনার বোঝার দরকার নেই। এই বলে আমি ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে দাঁড়িয়ে থাকলাম। ও আসার পর বাইকে উঠে বলল, চলো। অর্পিতা আর কিছু বলেনি, করুণভাবে শুধু তাকিয়ে আছে। ওকে কলেজে নামাইছি। আর তখনই, আরে দোস্ত, কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? ভালো। তা তুই এখানে? এই তো, এইখানে একটা জব নিচ্ছি। ও আচ্ছা, তাহলে তো আছিস এখানেই। উনি কে? ভাবি নাকি? তা ভাবি কেমন আছেন? জি আরে উনি ভাবি হবেন কেন? উনি হচ্ছেন আমার মামাতো বোন, বড়লোক মামার একমাত্র মেয়ে। আমার মতো সাধারণ শ্রেণী ছেলের বউ হয় কীভাবে? সরি আপু। হ্যাঁ আচ্ছা শোন, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে, বাই। তারপর ওকে কলেজে দিয়ে আমি চলে আসলাম অফিসে। শুভ সকাল হৃদয়। হ্যাঁ শুভ সকাল। কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি? ভালো। নাস্তা করছো? হ্যাঁ, তুমি? হুম। তারপর আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। দুপুর হয়ে গেছে কাজ করতে করতে, তখনই ফোন আসলো। হ্যাঁ বলেন। লাঞ্চ করছো? এই তো মাত্র মনির সাথে করে আসলাম। ডাহা মিথ্যা কথা। কি করো? সেটা আপনাকে বলতে হবে না, আমার কাজ আছে, বাই। অমনি মনে আসলো, ওর সাথে গেলাম লাঞ্চ করতে। আবার কাজ করতে করতে বিকেল হয়ে গেল। হ্যালো, আমি দাঁড়িয়ে আছি, তুমি আসো না কেন? আসতে পারবো না, মনিকে নিয়ে ঘুরতে যাব, আপনি চলে যান। এই বলে ফোনটা কেটে দিলাম। মনিকে নিয়ে ঘুরতে গেলাম, ঘুরে রাতে বাসাতে গেলাম। ফ্রেশ হয়ে আয়।
রুমে গিয়ে দেখি অর্পিতা বসে আছে যাওয়া মাত্রই। তুমি এসে গেছো? দেখতেই তো পাচ্ছেন। তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। কেন ছোট লোকের বাচ্চার জন্য এত অপেক্ষা করে নাকি আবার? অর্পিতা আর কোনো কথা বললো না, নিচের দিকে চোখ দিয়ে দাঁড়িয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। যখনই মুখে খাবার দিলাম অন্যরকম লাগছে। আসলে খাবারটা অনেক ভালো হয়েছে। আম্মু, আজ খাবারটা রান্না করেছে কে? আজ অর্পিতা নিজের হাতে তোর জন্য রান্না করেছে। ও, খাবার রেখে টেবিল থেকে উঠে যাচ্ছে। কি রে, কি হয়েছে, খাবি না? বাইরে থেকে খেয়ে আসছি, আমার পেটটা অনেক ভরা। এই বলে আমি এসে শুয়ে পড়লাম। সকালে ঘুমতি করে নাস্তা করে বাইরে দাঁড়িয়ে আছি। অর্পিতা আসছে। আপনি আজ রিক্সা নিয়ে চলে যান। কেন? সামনে মনে আছে ওকে নিয়ে যেতে হবে। মানে কি? আমি তোমার সাথে যাব, আর কেউ না। গেলে যান, না গেলে নাই, আমি গেলাম। এই বলে চলে আসতে লাগলাম। পিছন তো অনেক ডাকছে, তাকাইনি। আসলে মনি তো গাড়ি নিয়ে আসবে, এমনি বললাম। অফিসে এসে কাজ করতে লাগলাম। আজ মনি অফিসে আসেনি কেন? ফোন দিয়েছিলাম, বন্ধ বললাম। কাজ করতে করতে বিকেল হয়ে গেল। অমনি অর্পিতা ফোন দিচ্ছে। হ্যাঁ বলেন। আমি কলেজের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। না, পারবো না, কাজ আছে। আমি কিছু বুঝতে চাই না, আসো। পারবো না। ওই, তোর সাথে ভালো কথা বলতেছি বলে তুই ভাব মারতেছিস? আর এখন যদি তুই না আসোস, আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। তুই যা পারিস কর গিয়ে। তুই সত্যি আসবি না তো? না। দেখ, ভালো হইতেছে না। আর আমি এখন যে কি করব নিজেও জানি না। জানোস না তাহলে করবি কি? আমি দেখ কি করি। এই বলে ফোনটা কেটে দিল, সাথে সাথে বন্ধ করে রাখলো। তাই অফিস থেকে বের হয়ে গেলাম বাইকটা নিয়ে। কিছুবার যাওয়া মাত্রই দেখি অনেক মানুষ দাঁড়ানো। কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? যাই গিয়ে ভিতরে দেখি, কিন্তু ভিতরে গিয়ে যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। গিয়ে দেখি অর্পিতা অ্যাক্সিডেন্ট করেছে। সবাই দাঁড়িয়ে আছে, তা দেখে আমি গিয়ে তাড়াতাড়ি ওকে কিছু মানুষের সাহায্যে মেডিকেলে নিয়ে আসলাম। ওকে একটা লাইফ সাপোর্ট নিয়ে গেছে। ওর অবস্থা অনেক খারাপ, বিশেষ করে কপালে আর মাথার। বাসার সবাইকে খবর দিলাম, কিন্তু কিছুক্ষণ পর ডাক্তার বাহির হলো। গিয়ে জানতে চাইলাম ওর অবস্থা কেমন। ডাক্তার যা বললো তা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কেমন আছে ডাক্তার সাহেব অর্পিতা? ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? দেখুন, উনি বেশি আঘাত পাওয়াতে চোখ দুটোই নষ্ট হয়ে গেছে। কি? তাহলে আর কোনোদিন কি দেখতে পারবে না? পারবে। ও গ্রুপের চোখ লাগাতে হবে 10 দিনের ভিতরে, তাহলে সুযোগ আছে। ডাক্তার সাহেব, আপনি লাগান, যত টাকা লাগে আমি দেব। আমরা খোঁজ নিয়ে দেখতে আছি। ডাক্তার, যেভাবে হোক আপনারা আমার মেয়েটাকে ভালো করে দেন, যত টাকা লাগে আমি দেব। আমরা চেষ্টা করব। কি রে, তুই কই ছিলি? অফিস থেকে আসছিলাম, এসে এই অবস্থা। যদি আমার বৌমার কিছু হয় তাহলে তোর খবর আছে, সব দোষ তোর। আচ্ছা, এখন এইসব আলাপ বাদ দিয়ে ডাক্তারের সাথে দেখা করতে যাই, চল। হ্যাঁ চলো। তারপর ডাক্তারের কাছে গেলাম। আমরা কি অর্পিতাকে দেখতে যেতে পারি? যান, সমস্যা নাই। আর ওকে কালকে বাসাতে নিয়ে যেতে পারেন। আর আমরা চোখ খোঁজার চেষ্টা করতেছি। তাড়াতাড়ি করেন। গেলাম, গিয়ে দেখি অর্পিতা শুয়েছে। আর তুই অ্যাক্সিডেন্ট করলি কিভাবে? মা, আমি কিছু দেখতে পারতেছি না কেন? তোমরা কোথায়? সবকিছু অন্ধকার লাগতেছে কেন? এই তো আমরা সবাই এখানে। তাইলে আমি কিছু দেখতে পারতেছি না কেন? হৃদয় কোথায় মা? এই তো আমি তোমার পাশে, ওর হাতে হাত রেখে জীবনে প্রথম ওর হাতের উপর হাত রাখলাম। তাহলে আমি দেখতে পারতেছি না কেন? আমি কি আর কোনো দিন দেখতে পারবো না? হ্যাঁ দেখতে পারবে তো, কিছুদিনের ভিতরে তোমার চোখের অপারেশন হবে, তুমি আবার দেখতে পারবে। জানি পারবো না, এইগুলো আমার পাপের ফল। চুপ, একদম চুপ। বেশি কথা না বলে তুমি এখন ঘুমো। সত্যি আমি। আরে তুমি ঘুমো তো, বেশি কথা বলবো না, কাল বাসাতে চলে যাবো আমরা, এখন রেস্ট নাও। এই বলে আমরা সবাই বের হয়ে আসলাম। ডাক্তার থেকে ওষুধ নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়ে আসলাম। পরের দিন ওকে বাসাতে নিয়ে এসে আর এক ঝামেলাতে পড়লাম। ও উপরে যাবে কিভাবে? তুই ওকে কোলে তুলে নিয়ে যা। কি? আমি পারবো না। কেন পারবি না? তুই না নিয়ে গেলেও রোমে যাবি কিভাবে? আমি কিভাবে জানি? ওই, তুই নিয়ে যা তো। ওই দিকে অর্পিতার দিকে সে দেখে মিটি মিটি হাসছে। কিন্তু কোনো কিন্তু না, তুই নিয়ে যা। যাচ্ছে। আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। এই মেয়ে যদি আবার সবার সামনে থাপ্পড় মারে, আমার ইচ্ছা শেষ হয়ে যাবে। তাহলে অনেক ভয়ে ভয়ে ওকে কোলে তুলে নিলাম। সেই ফিলিংস লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। ও চোখে দেখেন অবশ্য, কিন্তু ওর চোখ আমার দিকে চেয়ে আছে। ওকে রুমে খাটের উপর বসালাম। আল্লাহ, এই মুটকি এত ওজন কেন? ওই, তুমি কি বললা? কে মুটকি? কে আবার? আপনি। আপনাকে ওপরে নামি তো শেষ। মনে হচ্ছে আমি 2 মণ আলুর বস্তা আনছি। ওই, তুমি কি বললা?
তবে রে। এই বলে যখনই ঘাট থেকে নেমে আমাকে ধরতে আসবে অমনি আমার উপরে পড়ে গেল, আর ওর ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। আমি তো মনে মনে মঙ্গল করে চলে গেছে। বাহ, সেই অনুভূতি তো, আহা কি কারেন্টের শর্টের মতো ফ্লেক্স। হঠাৎ মনে হলো থাপ্পড়ের, তাই ভয়ে তাড়াতাড়ি উঠে বললাম, সরি, বুঝতে পারিনি এমন হবে। আরে তুমি সরি বলতেছো কেন? এখানে তো আমার দোষ ছিল। পুরাই হা হয়ে আছে ওর কথা শুনে। যে মেয়েকে ভুল স্পর্শ করলে মায়ের চলতো, তার মুখে এই কথা, তাও আবার ভুল স্বীকার করছে। ওই তুমি কই গেলা? তাহলে কথা বলো না কেন? আপনি উপরেই বসেন, নামবেন না। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে ওষুধ খাবেন। হুম। তারপর গেলাম, গিয়ে খাবার নিয়ে আসলাম ওর জন্য। এই নাও, খেয়ে নাও। কিভাবে খাবো? আমি তো দেখতেই পাই না কিছু। তাহলে তাহলে আবার কি? তুমি খাইয়ে দাও আমারে। আমি কিভাবে আপনাকে খাওয়াই দেব? কেন? তোমার হাত দিয়ে। আমার হাতে আপনি খাবেন? কেন খাওয়াবে না? আর তাছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ। তাহলে এবার খাইয়ে দাও। তারপর অর্পিতাকে খাওয়াই দিলাম। ওর জোড়াজুড়িতে আমিও খেলাম। এখন ওকে দেখে মনে হয় না এতটা অহংকারী ছিল। আচ্ছা তাহলে আপনি রেস্ট নিন, আমি বাহির থেকে আসি। তোমার কোনো কাজ আছে নাকি? না, এমনি যাব। তাহলে প্লিজ যাও না, আমার কাছে বসো, আমরা বসে গল্প করি। কিন্তু কোনো কিন্তু না, আমার একা শুয়ে থাকতে ভালো লাগে না, প্লিজ। আচ্ছা। তারপর ওর সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। আসলে ও অনেক কথা বলতে পারে। তাহলে অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়েন, আমারও ঘুম পাচ্ছে। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। না ধন্যবাদ, আমি এখানেই ঠিক আছি। অনেক ঘুম পাচ্ছে, আর কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি অর্পিতা ঘুমিয়ে আছে। আমি নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসাতে আসলাম। এসে দেখি অর্পিতা খাটে বসে আছে। কখন উঠলেন ঘুম থেকে? এই তো কিছুক্ষণ আগে। তুমি কই গেছিলা? এই তো নামাজে। ফ্রেশ হয়েছেন? না, কিভাবে ফ্রেশ হব? সব কিছু তো অন্ধকার লাগে। ও সরি, আসেন আমি করিয়ে দিচ্ছি। হুম। তারপর ওনাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে অফিসের জন্য রেডি হচ্ছে ঠিক তখনই। তুমি কোথাও যাবা? হ্যাঁ অফিসে। তারপর ডাক্তারের সাথে কথা বলে আসবো। ও আচ্ছা, হৃদয় একটা সাহায্য করবে? হ্যাঁ বলেন। আমি না কাপড় চেঞ্জ করব। ও আচ্ছা, দাঁড়ান আমি আপুকে পাঠাচ্ছি। আচ্ছা। আপু, অর্পিতার কাপড়টা চেঞ্জ করবে, যা তো একটু। হুম। আর শোন, ওকে দেখে রাখিস, আমি অফিসে চলে যাচ্ছি। আচ্ছা যা। 2 দিন অফিসে যাইনি, আজ অফিসে গেলাম। আর যাওয়া মাত্রই। হৃদয় কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তুমি অফিসে আসো নাই কেন 2 দিন? তোমার ফোনও বন্ধ ছিল। একটু ঝামেলা দিছিলাম। কি হয়েছে? কি ঝামেলা? তারপর মনিকে সব খুলে বললাম। এখন কেমন আছে অর্পিতা? এখন একটু ভালো। চিন্তা করো না, চোখ পেয়ে যাবে। হ্যাঁ, তুমি ওই দিন আসোনি কেন? আমার একটা দরকারি কাজ ছিল। ও আচ্ছা। তারপর আমার কেবিনে চলে আসলাম, এসে কাজ করতে লাগলাম। দুপুরে দেখি অর্পিতা ফোন দিয়েছে। হ্যাঁ বলেন, আর নাম্বার কিভাবে খুঁজে পেয়েছেন? আপু দিয়ে দিছেন। তুমি লাঞ্চ করছো? হ্যাঁ করেছি তো। কার সাথে করলা? মনির সাথে? হুম। আপনি করেছেন? না, কেন? এমনি ভালো লাগতেছে না করতে। তাড়াতাড়ি করেন বলছে, আপনি না করলে আমিও করবো না। মানে তুমি লাঞ্চ করো নাই? না। সত্যি? হুম। তাহলে তাড়াতাড়ি করে ফেলো, আমি এক্ষুনি করতেছি। হুম। তারপর এইভাবে দেখতে দেখতে কিছুটা দিন কেটে গেল। ওর সেবা করতে লাগলাম। ও মাঝে মাঝে পাগলামি করে, বায়না ধরে। রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে মাঝরাতে কারো গুনগুনানিতে ঘুম ভেঙে গেল। উঠে দেখে অর্পিতা আবল তাবল বকতেছে। ওর কপালে হাতে দেখে জ্বরে কাপ পড়ে যাচ্ছে। ও বারে বারে রাকিব রাকিব করে বকছে। এই কথা শুনে আমার কেমন জানি লাগছে, অনেক খারাপ লাগতেছে। এত রাতে তো ডাক্তারও পাওয়া যাবে না। পানি এনে ওর মাথায় জল পটিয়ে দিচ্ছি, আর ও রাকিব রাকিবই করছে। আচ্ছা, আপনি কি রাকিবকে ভালোবাসেন অনেক? অনেক বাসতাম, মাঝ থেকে তুই প্যাচ লাগিয়ে দিছস। কিভাবে লাগালাম? তোর জন্যই তো আমি চোখগুলো হারালাম। ওই দিন যদি তুই আসতি তাহলে এমন হতো না। এসব বজ্ঞ করতে করতে কখন ঘুমিয়ে পড়লো। একদম নিশ্চুপ হয়ে গেলাম। ওর চোখে আমি এখন অপরাধী হয়ে গেলাম। ওর মাথায় জল পটিয়ে দিতে দিতে কখন যে ওর মাথার পাশে ঘুমিয়ে গেলাম ঠিক মনে নেই। সকালে কারো কোমলাতের স্পর্শে ঘুম ভাঙলো। হৃদয়, তুমি এইখানে আমার পাশে ঘুমাও নাই? ঘুম থেকে উঠে দেখলাম আপনার শরীরটা কেমন এখন। কেন, কি হয়েছে আমার? এই তো কিছু না, হালকা জ্বর ছিল গায়ে, এখন নেই, কমে গেছে। ও। তারপর অর্পিতাকে ফ্রেশ করে আমি অফিসে চলে আসতে লাগলাম। কিন্তু অফিসে যাইনি, ডাক্তারের কাছে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ডাক্তার?
ভালো। তুমি কেমন আছো? জি ভালো আছে। একটা কথা ছিল। বলো। অর্পিতা চোখ পেয়েছেন? সরি, আমরা অনেক কন্ট্যাক্ট করছি, কিন্তু ও নেগেটিভের চোখ কোথাও পাওয়া যাচ্ছে না। আর বেশি দিন নাই, মাত্র 2 দিন আছে। আমার চেষ্টা করতেছি, এর থেকে বেশি কিছু করতে পারবো না। তাহলে আমার 2টা চোখ দিয়ে দিন না প্লিজ। কিভাবে? আমার ও নেগেটিভ রক্ত, আর আমার জন্য ওর এই অবস্থা হয়েছে। আপনি প্লিজ আমার 2টা চোখ দিয়ে দিন। তাহলে আপনার কি হবে? কিছুই না, দিয়ে দিন, আমার লাগবে না। তাহলে আপনার বউয়ের সাথে আপনার সবার সাথে কথা বলে দেখেন। না, কেউ যাতে এই ব্যাপারে না জানতে পারে প্লিজ। কেন? অনেক কথা এখানে। তাহলে আপনার বাসার কারোর সাথে কথা না বলে আমরা দিতে পারবো না। প্লিজ আপনি মানা করেন না। তাহলে সমস্যা কি? আমি তারপর ডাক্তারকে সব খুলে বললাম আমাদের ব্যাপারে। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো। আমি একটা কথা বলি কি, তুমি একটা চোখ দিয়ে দাও, তুমিও দেখতে পারবে, উপরিতাও দেখতে পারবে। কিন্তু দেখো, তোমার ভালোর জন্যই বলতেছি। তাহলে তুমি চলাফেরা করবে কি করে? আর তুমি চিন্তা করো না, আর এই ব্যাপারে আমি কারো কাছে কিছু বলবো না। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তাহলে অপারেশনের ব্যবস্থা করেন। হুম। তারপর ওনার সাথে কথা বলে বিকেলে বাসাতে গেলাম। আর যাওয়া মাত্রই। তুমি এসে গেছো? হুম। জানো, আমার চোখ পাওয়া গেছে। ও আচ্ছা, তাহলে তো অনেক খুশির কথা। কাল অপারেশন। আচ্ছা, বাসা সবাই অনেক খুশি, অর্পিতা অনেক খুশি। রাতে ঘুমানোর সময় আপনার চোখ ভালো হওয়ার পর কাকে আপনি আগে দেখবেন? আছে একজন, বলা যাবে না এখন। ও আচ্ছা, তাই। হুম। সকালে ঘুম থেকে উঠে আমি কাপড়গুলো প্যাক করে বাসা থেকে বাইর হচ্ছে, কারণ 1 সপ্তাহ ছাড়া তো আর ভালো হওয়া যাবে না। আর তখনই কি রে, কোথায় যাস? অফিসে কাজে একটা জায়গাতে যেতে হবে 10 দিনের জন্য। কি? আজ অর্পিতার অপারেশন আর তুই কিনা অফিসের কাজে যাইতেছিস? দেখ, অনেক দরকারি, আর তোরা তো আসিস, না গেলে জবটা শেষ হয়ে যাবে। কিন্তু না, গেলাম। তারপর ডাক্তারের কাছে গেলাম। আঙ্কেল যদি জিজ্ঞাসা করে চোখের ব্যবস্থা কী করেছে, আপনি বলবেন রাকিব নামের কেউ একজন। কিন্তু বাবা। প্লিজ আঙ্কেল, আমার কথা যাতে ভুলেও জানে না, আর আমাকে যাতে না দেখতে পারে। আচ্ছা। মামা মামি সবাই আসছে, আম্মু আপু সবাই অর্পিতাকে নিয়ে আসছে। আপু হৃদয় কোথায়? ওই অফিসে কোন কাজে এক জায়গাতে গেছে 10 দিনের লাগে। কি? ওর কিসের এত দরকারি কাজ যে আমার চোখের অপারেশনের সময় ও থাকতে পারলো না? কি জানি বললো অনেক দরকারি। কি এত কাজ ওর? আমার কাছে কি ওর কোনো মূল্য নাই, কোনো ফিলিংস নাই? আজ এত বড় একটা দিনে ও নাই। ডাক্তার, চোখের ব্যবস্থা কে করলো? রাকিব নামে কেউ একজন। কি রাকিব? ও আচ্ছা, তাহলে আমি রাকিবকে ভুল বুঝলাম। ও আমার জন্য চোখের ব্যবস্থা করলো। আমাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিছো যার ক্ষমতা নাই আমার পাশে থাকার এই সময়। এই বলে ডাক্তার ওকে অপারেশন রুমে নিয়ে গেছে। আর ডাক্তার চোখটা এমনভাবে লাগিয়ে দিয়েছে, আর যে কেউ দেখলে বুঝবে না যে আমার একটা চোখ নষ্ট, আর অর্পিতাও এই একইভাবে লাগিয়েছে। আমরা দুজনকে দেখলেও কে ভাববে না যে আমাদের একটা করে চোখ ভালো না। অপারেশন হয়ে গেল ভালোভাবে, আর অর্পিতার চোখও ভালো। আজ ওর চোখ খুলবে। সবাই মেডিকেলে গেছে, শুধু আমি ছাড়া। অর্পিতার চোখ খোলার পর ও সবাইকে দেখতে পেলে মনটা মলিন ছিল। কি রে মা, তোর তো খুশি হওয়ার কথা, তোর চোখ ভালো হয়ে গেছে, তোর মুখটা এত মলিন কেন? বাবা, আমার ইচ্ছা ছিল প্রথম চোখটা খুলে তাকে দেখব। কাকে মা? আছে বাবা, কেউ একজন। আচ্ছা, আমার চোখটা দিছে, আমি তাকে দেখতে চাই ডক্টর আঙ্কেল। মা, উনি তো আরো 4 দিন আগে চলে গেছে। ও আচ্ছা। অর্পিতারা সবাই অনেকদিন আগে বাসাতে চলে গেছে, আর দেখতে দেখতে 9 দিন হয়ে গেল। আমি 4 দিন মেডিকেলে থেকে হাকিমের বাসাতে চলে আসি, আর হাকিমকে সব খুলে বলে দিয়েছিলাম। অনেক সাহায্য করেছে। আমরা কাল বাড়িতে যাব, জানি না কপালে কি আছে। যাই হোক, ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম, আর বাসার একদম কাছে চলে আসছি। কিন্তু ভিতরে যেতে ভয় লাগছে। কেন? ভিতরে গিয়ে দেখি আম্মু বসে আছে। আম্মু কেমন আছো? যা তুই এখান থেকে, আমাকে ধরবি না। কেন আম্মু, আমি কি করলাম? তুই কি করিস নাই? তোর এত বড় কিসের কাজ ছিল যে তুই আসতে পারলি না? জানিস অর্পিতা কত কষ্ট পাইছে? দেখো, তোমরা সবাই তো ছেলে, তা মহারানী কোথায় এখন? ও রুমে গিয়ে দেখ। হুম। কি রে, তুই ফোন বন্ধ করে রাখছিলি কেন? আর আপু বলিস না, অনেক গুরুত্বপূর্ণ মিটিং ছিল তাই। তাই বলে 10 দিন? আর একদিন ফোন করে খবর নিবার সময় পাইলি না? সরি। আচ্ছা, আমি অর্পিতার কাছে যাচ্ছি। যা। তারপর ওপরে চলে গেলাম। কেমন আছেন? তা জেনে তুমি কি করবে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, শুনলাম রাকিব নাকি চোখ বাহির করে দিছে।
অমনি ঘাট থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে যেইভাবে পারলো কিলঘুষি দিতে আছে। আমি তো পুরাই অবাক, কি ব্যাপার, কি হচ্ছে এটা? আমি ব্যথা পাচ্ছি তো, ছাড়েন। লাগুক, তাতে আমার কি? তুমি এতটা নিষ্ঠুর কেন? আমি নিষ্ঠুর? হ্যাঁ, ও সরি, অফিসে অনেক কাজ ছিল, তাই থাকতে পারিনি অপারেশনের দিন। তুমি সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না। মানে? তুমি কি নিজেকে বেশি চালাক ভাবছো আমি কিছু বুঝতে পারবো না? ওই আগে ছাড়েন আমাকে, পরে আবার ছোট লোকের গায়ে গন্ধ করবে, আর কেউ দেখলে কি বলবে? করুক, আমি আমার স্বামীকে ধরছি। ও হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে বোকা ভাবছো? মানে? যে আমাকে এত ভালোবাসে, আমার এত যত্ন নিছে, নিজের হাতে খাইয়ে দিছে, সারা রাত আমার মাথায় পানি দিচ্ছে, অফিস রেখে আমাকে নিতে আসছে, আর সে কি না আমার অপারেশনের দিন অফিসের কাজের জন্য বাইরে থাকে? এটা কেমন বেমানান হয় না? বেমানানের কি আছে? আমার কাজ ছিল তাই আমি নেই। ওই মিথ্যা কথা বলবা না, আমি জানি আমার চোখ একটা তোমার নিজের চোখ দিয়ে দিছো। আপনি আমাকে হাসাইলেন। যে আপনার যোগ্য না সে কিনা আপনাকে চোখ দিবে? তার চোখগুলো তো আপনার যোগ্যই না। আর কে বলেছে আপনাকে এই কথা? ওই তুমি কি আমাকে গাধা পাইছো? তুমি কি ভাবছো যে রাকিব আমার ক্ষতি চায়, সে রাকিব আমাকে চোখের ব্যবস্থা করবে? আর সে চোখ দিলেই আমি তার পাপি চোখগুলো আমার চোখে লাগাবো? তার থেকে বড় কথা হয়েছে রাকিবের রক্ত ও পজিটিভ, তাহলে আমার সাথে ম্যাচিং হবে কি করে? আর হ্যাঁ, আর আমার তো ও নেগেটিভ। তো কি হয়েছে? অন্য কারো থেকে বাহির করে দিছে? তুমি যতই মিথ্যা কথা বলার চেষ্টা করো না কেন, আমি বিশ্বাস করব না। আর তুমি যখন আমার অপারেশনের দিন সকালে আমাকে না বলে চলে গেছো, আর ডক্টর যখন বলেছে রাকিব নামের কেউ দিছে, তখনই আমার সন্দেহ হয়েছে। কারণ রাকিব দিলে তো আমার সামনে থাকতো, পালাইতো না, আর আমার অপারেশনের পর চোখ খোলার পর আমার সামনে থাকতো, বুঝলা? ওই চুপ থাকেন, আজে বাজে বলতেছেন। আমি আপনাকে চোখ দেবো কেন? তুমি দিছো, কারণ তোমার এইচএসসি রেজাল্টের সার্টিফিকেটে রক্তের গ্রুপ ও নেগেটিভ। ওই আপনি আমার রুম থেকে বাহির হন তো। অফিস থেকে ক্লান্ত হয়ে একটু শান্তি পেলাম না। এই মেয়ে আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে। কিছুদিন পরপরই নাটক শুরু করে দেয় একটা। যা বাহির হয়ে যা এখন আমার রুম থেকে, যত সব। তারপর অর্পিতা ভয় পেয়ে চলে গেল রুম থেকে। আমি খাটে শুয়ে দিলাম এক ঘুম। রাতে আপুরটা কি ঘুম ভাঙলো। উঠে খেতে গেলাম, কিন্তু দেখি অর্পিতা বসে আছে খাবার টেবিলে। আমি গিয়ে খেতে বসলাম। অর্পিতা খাবার রেখে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমি তো খেয়াল করছি। তারপর তাড়াতাড়ি খেয়ে উপরে এসে মোবাইলের সিমটা লাগালাম। ফোনটা অন করে দেখি 245টা কল আর SMS 1000-এরও বেশি। অর্পিতার 170টা কল আর বাকিগুলো দিয়েছে মনি। আর অর্পিতা মনি দুজনে মেসেজ দিয়েছে। যাই হোক, মনিকে ফোন দিলাম। কেমন আছো? আছি। তোমার কোনো খবর নাই কেন? অফিসেও আসো না, ফোনও বন্ধ কেন? এই তো একটা দরকারি কাজ ছিল, তাই। ফোনের সমস্যা, আর কাল অফিসে আসবে তো। কি করো? ফোনে কথা বলছে, ঠিক তখনই অর্পিতা এসে ফোনটা নিয়ে নিল। এই ফোন নিয়েছেন কেন? কার সাথে কথা বলো তুমি? যার সাথে মনে হচ্ছে তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। কোন শাকচুনিটা আমার স্বামীর ওপর নজর দিছে দেখতে হবে না? না, দেখা লাগবে না। আর কে আপনার স্বামী? হ্যাঁ, অশিক্ষিত ছোট লোক, যোগ্যতাহীন ব্যক্তি আপনার স্বামী শুনলে মানুষ হাসবে। আর তার থেকে ভালো মামাতো ফুফাতো ভাই বোন, এটাই ভালো। ওর পিতার মুখটা মলিন হয়ে গেল। ও বুঝতে বাকি নাই যে একসময় ও কাউকে এই কথাগুলো বলেছিল। কে কি মনে করলো আমি জানতে চাই না, আমার কাছে সেই পারফেক্ট। ওই ফোনটা দেন বলছি। না। তুই কী ভাবিস নিজেকে? হ্যাঁ, যা মন চাইবে তুই তাই করবি? সব তোর ইচ্ছেতেই হবে? এই বলে হাত থেকে ফোনটা নিয়ে নিলাম। আর কিছুক্ষণ কথা বলতে লাগলাম। আরও কান্না করছে। খাটে শুয়ে খরুক, তাতে আমার কি? আর কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ফজর আজানের সময় বুকে ভারী কিছু একটা ওজনে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কারো ভারী নিঃশ্বাস আমার মুখের উপর আসছে। চোখ খুলে দেখি অর্পিতা আমার বুকের উপর শুয়ে আছে। আমি এক ঝটকাতে ফেলে দিলাম। আর সাথে সাথে, ওই আপনি কি পাগল নাকি? হ্যাঁ, কার ওপর এভাবে শুয়ে থাকলে জানে না নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মরে যায়? পাগল কোথায়। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। যাওয়ার সময় দেখলাম ওর চোখ বেয়ে জল পড়ছে। কিছু করার নেই, আমার আরও বেশি কষ্ট হয়েছে। ফ্রেশ হয়ে নামাজে গেলাম। গিয়ে নামাজ পড়ে কিছুক্ষণ হেঁটে বাসাতে নাস্তা করতে লাগলাম। করে যখনই বাইকটা বাহির করতে যাব, অমনি অর্পিতা সামনে হাজির, পরীর মতো সেজে গুজে। অনেকদিন ধরে কলেজে যাই না, আজ কলেজে যাব। যান, দাঁড়িয়ে আছেন কেন? আমি তোমার সাথে যাব। মূর্খকেও কলেজে নিয়ে গেলে আপনার ইজ্জত কমে যাবে বান্ধবীদের সামনে। ওই তুমি বেশি কথা বলো কেন? চলো না, আমি আমার স্বামীর সাথে যাব, কে কি বলে দেখব।
না আমি যাব না, সামনে মনে আছে ওর সাথে আমার কাজ আছে, ওকে নিয়ে যেতে হবে। কি বললা তুমি এটা? হ্যাঁ ঠিক বললাম, আর বেশি কথা না বলে চুপচাপ ঘরে চলে যান, কলেজ যাওয়ার দরকার নেই। কিন্তু কেন? এত কথা বলতে পারবো না, মন চাইছে তাই করেন। এই কথা বলে আমি অফিসে চলে আসতে লাগলাম। পিছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন মনে করিনি, অযথা ফালতু ইমোশনে পড়তে চাই না। অফিসে চলে গেলাম। কেমন আছিস দোস্ত? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। অর্পিতা কেমন আছে? এই তো অনেক ভালো আছে। দোস্ত, তোকে দেখলে তোকে কইব না যে তোর একটা চোখে সমস্যা। তাই? কি কথা হচ্ছে শুনি? কার কি সমস্যা? শুভ সকাল ম্যাডাম। শুভ সকাল। কেমন আছো তুমি? ভালোই তো আছি। তা তুমি আসো নাই কেন এতদিন অফিসে? আর বলিও না, সে অনেক কথা, হালকা অসুখ ছিল, তারপর একটু অন্যরকম সমস্যা আর কি। ও আচ্ছা। তা আঙ্কেল কেমন আছে এখন? ভালো। আচ্ছা। হৃদয়, তোমাকে একটা কথা বলবো ভাবতেছি। হ্যাঁ বলো। আচ্ছা, কোথাও বাইরে গিয়ে বলবো, এখন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কেবিনে যাই। হুম। তারপর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। অর্পিতা ফোন দিয়েছে। হ্যালো। লাঞ্চ করছো তুমি? কেন, আপনাকে বলতে হবে আমি কি করব না করব? এই, তুমি এত কথা বলো কেন? যেটা বলতেছি সেটার উত্তর দাও। উত্তর দিতে বাধ্য নই, এই বলে ফোনটা কেটে দিলাম। হঠাৎ করে পিয়ন এসে বলল ম্যাডাম নাকি আমাকে ডাকছে লাঞ্চ করার জন্য। তারপর আমি গেলাম, গিয়ে দেখি মনে বসে আছে। আচ্ছা এটা কি হচ্ছে প্রতিদিন এইভাবে? আরে আসো তো, আর কতদিন? মানে? কিছু না, আসো। যখনই খেতে বসতে যাব তখনই অফিসের ভিতরে এটা কে আসলো? আমি তো পুরাই হা হয়ে আছি, স্বপ্ন দেখছি না তো? অর্পিতা অফিসে। এই নাও তোমার জন্য লাঞ্চ, আমি নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। কথাটা শুনে আমি এর মনে পুরো হা হয়ে আছে। কি বলে এই মেয়ে? ওই কি দেখতেছো? বাসাতে দেখে মন ভরে না বুঝি বউরে? আসো খাবার খাবা। ও হ্যালো, কে আপনি? হ্যাঁ মানে কে আবার? আমি তোমার বউ, আমাকে চেনো না বুঝি? আসো খাইতে। আপনাকে কে বলেছে এখানে আসতে? কে বলবো, আমি আসছি, আসো খাইতে। না আমি এখন মনির সাথে খাবো। খাও না, এই টিফিন বক্সে আমি রান্না করে খাবার নিয়ে আসছি তোমার জন্য। তুই যা এখান থেকে, তোর হাতে রান্না কি খাবে? আমি বড় লোক কোনো মানুষের হাতের খাবার খাই না, কারণ ছোট লোক অশিক্ষিতর পেটে হজম হবে না। প্লিজ, যা হয়েছে আমাকে মাফ করে দাও। তুমি জানো আমি অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। তো আমি কি করব? তুই এখান থেকে ন্যাকামো না করে বাইরে হয়ে যা। এই বলে টিফিন বক্সটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তখন অর্পিতা কান্না করতে করতে দৌড় দিয়ে চলে গেল। হৃদয়, তুমি এমন করলে কেন মেয়েটার সাথে? প্লিজ এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। লাঞ্চ করবে কিনা বলো, নয়তো আমি গেলাম। আসো। তারপর লাঞ্চ করে ফেললাম। আসলে আমি এমনটা করতাম না, কিন্তু ও তো আমাকে কম কষ্ট দেয়নি। আর ওকে কষ্ট দিয়ে আমার যে ভালো লাগছে তা না, ও বুঝুক কেমন লাগে কষ্ট। এইভাবে দেখতে দেখতে 1 মাস হয়ে গেলাম। আর অর্পিতাকে প্রতিদিন অনেক কষ্ট দিই, অনেক অপমান করি। তারপরও আমাকে প্রতিদিন লাঞ্চ করছি কিনা নিজে থেকে ফোন দেয়, অনেক কেয়ার করে, আমার সাথে অনেক সময় থাকতে চায়। খালি বাহানা খুঁজে কিভাবে আমার সাথে একটু কথা বলবে। আর যখনই বলে তখন অপমান হয়। তারপরও বলে। অফিসে গিয়ে কাজ করছে, হঠাৎ মনে এসে বলল হৃদয়, আজ বিকেলে এক জায়গাতে যাব। কোথায়? তোমাকে না বললাম কিছু কথা আছে তোমার সাথে? ও আচ্ছা, তাহলে এখানে বলো। না, বিকেলে আমার সাথে যাইবা। আচ্ছা, কি কথা বলবে কে জানে। তারপর কাজ করে বিকেলে মনে ফোন দিল। হ্যাঁ বলো। কুলিয়াচর পার্কে চলে আসো। হ্যাঁ আসছি, তুমি ওয়েট করো। যাই হোক গেলাম, গিয়ে দেখে মনে বসে আছে। হ্যাঁ কি কথা বলবেন বলেন। কিভাবে কথাটা বলি তুমি কেমন ভাবে নেবে? কোনো ব্যাপার না, কোনোভাবেই নিব না, তুমি বলো। আমার একটা ছেলের সাথে পরিচয় ফেসবুকে, আর তার সাথে দেখা করার জন্যই আমি বাংলাদেশে আসি। আসলে আমি না ফেসবুকে ছেলেটার সাথে চ্যাট করতাম বিদেশ থাকাকালে, আর আমাদের দুইজনেরই অনেক চ্যাট হতো, অনেক কথা হতো। এইভাবে কখন ছেলেটার প্রেমে পড়ে গেলাম জানি না। তারপর কি হলো? ছেলেটাও তো আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। তো কি হয়েছে? ছেলেটা অনেক গরিব, কিন্তু বাবা যদি না মেনে নেয় আমাদের। কেন মানবে না? আপনি বলেন সব খুলে। তাই তো তোমার সাথে কথাগুলো বলতেছি, তুমি যদি আব্বুকে বুঝাইয়া বলতে, কারণ আব্বু তোমাকে অনেক বিশ্বাস করে আর তোমার কথা শোনে। ও আচ্ছা এই ব্যাপার, তা চিন্তা করছো কেন? আমি আছি তো, যেরকম সাহায্য লাগে করবো। তাই তো তোমাকে সব বললাম। আর জানো, যেদিন অর্পিতা অ্যাক্সিডেন্ট করছিল ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, হঠাৎ ও ফোন দিল। আর তুমি এতদিন আসো নাই কেন? আমি প্রতিদিন ওর সাথে ঘুরতে গেছি। আচ্ছা তাহলে তো ভালোই, রোমান্টিক প্রেম তাই না? তো
তলে তলে গাড়ি চালাচ্ছ এতদিন? এই তুমি কি বললা? এই বলে যখনই ও আমার গলায় চেপে ধরলো অমনি ওই মেয়ে, তোর লজ্জা করে না অন্য জনের জামাইয়ের সাথে এইসব করতে? তুই জানোস ওর বউ আছে শাকচুন্নি, তাহলে তুই ওর সাথে ঘুরতে আসছিস কেন? ম্যাডাম হয়ে তুই যা খুশি তাই করবি? এই তো সাহস কি করে হয় ওইভাবে গায়ে হাত দেওয়ার? তুই কেন? হ্যাঁ, কার বউ তুই? অহংকারী দেমাগি মেয়ে একটা। সবসময় তুই আমাকে অপমান করতে। আর কে তোর স্বামী? হ্যাঁ, আমি একটা মূর্খ ছোট লোক, কীভাবে তোর স্বামী? তোর মুখে এই কথা বলতে লজ্জা করে না? আর মনি আমার সাথে 200 বার ঘুরবে, 100 বার ঘুরবে, বারবার ঘুরবে, তোর কি? হ্যাঁ, তুই তোর আগের সাথে ঘুরতি, আমি তো কিছু বলিনি। তখন তুই আমার কাছ থেকে ডিভোর্স চাইছিলে না? কাল পেয়ে যাবি। তোর অত্যাচার অনেক সহ্য করেছি, আর না। মনি চলো এখান থেকে। তারপর মনিকে নিয়ে চলে আসতে লাগলাম। মনি, আমি কিভাবে যে তোমার কাছে ক্ষমা চাইবো? প্লিজ, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দাও। জানি এটা ক্ষমার যোগ্য না। আরে আমি কিছু মনে করি নাই। তুমি এমনভাবে বলতেছো কেন? এটা সব মেয়েই করবে। ওই জায়গাতে আমি থাকলে ও করতাম। নিজের স্বামীকে কি অন্য মেয়ের সাথে দেখলে ভালো লাগে বলো? তারপরও ওইটা ঠিক করেনি। ও তোমার গায়ে হাত তোলার সাহস কিভাবে হয়? দেখো, অর্পিতা তোমাকে এখন অনেক ভালোবাসে, তাই এমনটা করছে। সে তোমাকে অন্য কারোর সাথে দেখলে রক্ত মাথায় উঠে যায়, বুঝলা? অনেক ভালোবেসে ফেলেছে ও তোমাকে। আর তোমার কিন্তু ঠিক হয় নাই ওকে থাপ্পড় দেওয়াটা। আরে ওই মেয়ে যে বজ্জাত তুমি জানো না, আর ও আমাকে ভালোবাসবে? আসলে হাসো কেন? ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে, তাই তো এমন করছে। ও আচ্ছা, তুমি প্লিজ কিছু মনে করো না। তোমার থেকে কিভাবে যে মাপ চাই? পাইবা। মাফ একটা শর্তে করতে পারি, যদি আপুকে রাজি করাইতে পারো। হ্যাঁ, চেষ্টা করবো অনেক। আচ্ছা, আমি তাহলে বাসাতে যাই। বাই। কালকে আসবে কিন্তু বাসাতে। হ্যাঁ অবশ্যই, বাই। তারপর ওকে বাসাতে দিয়ে আমি উকিলের কাছে গেলাম, কে সব কাগজপত্র রেডি করে বাসাতে নিয়ে আসলাম। এসে দেখি অর্পিতা রুমে বসে কান্না করছে। করুক তাতে আমার কি? আর একদিন পরে তো সব শেষ হয়ে যাবে। ফ্রেশ হয়ে এসে সোজা ঘুমিয়ে পড়লাম। খাবার খাওয়ার জন্য আপু আম্মু অনেকবার ডাকছে, বাট উঠিনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি অর্পিতা ঘুমে আছে। বাহ, অনেক সুন্দর লাগছে, একদম নিষ্পাপ লাগছে। ওকে শুধু দেখতেই মন চায়, শুধু চেয়ে থাকতেই মন চায়। মনে হয় সারা রাত কান্না করেছে, চোখগুলো অনেক ফোলা লাগছে। সারা রাত কেঁদেছে, তাই এখনও ঘুম থেকে উঠতে পারিনি। এই যে ম্যাডাম, ওঠেন। ও সরি, তুমি কখন উঠলে ঘুম থেকে? আসলে শরীরটা অনেক ক্লান্ত তো, তাই উঠতে পারি নাই ঘুম থেকে। হ্যাঁ, আর বলা লাগবে না। এই ছোটো লোকের বাড়িতে অনেক কষ্ট করছেন, এখন থেকে আর করতে হবে না। মানে? এই নেন ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, এখন আপনি মুক্ত। একটা সাইন করে আমাকে মুক্ত করে দেন। মানে কিসের মুক্ত হলাম? আমি সাইন করব না। কেন করবেন না? হ্যাঁ, আমি চাই না আর আপনার সাথে থাকতে। আমি মনিকে ভালোবাসি। আপনি প্লিজ আমার জীবনটাকে আর শেষ করবেন না, সাইন করেন প্লিজ। কি বলছো এসব তুমি? হ্যাঁ ঠিকই বলছি, তাড়াতাড়ি করেন বলছি। অনেকটা এমন দমকের স্বরে যে বললাম, অনেকটা ভয় পেয়ে যায়। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই, তুই সাইন কর ব্যাস। যদি তুই চাস আমি ভালো থাকি। তারপরও সাইন করতে গেছে, বারে বারে ওর হাত থেকে কলমটা পড়ে যাচ্ছে। আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে, অনেকটা কান্না করছে আর সাইন করছে। যাই হোক, আমি ওর সাইনটা নিয়ে কাগজগুলো সাথে নিয়ে মনির বাসাতে চলে আসলাম। গিয়ে দেখি স্যার বসা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বাবা আসো, ভেতরে আসো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তা কি মনে করে বাবা? আসলে স্যার আপনার সাথে একটা কথা ছিল। বলো। স্যার কীভাবে যে বলি, আর আপনি কিভাবে নেবেন কে জানে। আরে বলো, কি বলবে? স্যার আপনি তো সব টাকা পয়সা আপনার মেয়ের জন্যই কামিয়েছেন, তাই না? কেন? আপনি তো চান যে সে যেন সুখে থাকে সব সময়। টাকা পয়সা সব তো ওর সুখের জন্য কামানো। কিন্তু স্যার ওই টাকা পয়সা যদি ওর সুখ না দিতে পারে তাহলে কি করবেন? আর টাকা দিয়ে তো সব হয় না। আর আপনার একমাত্র মেয়ের সুখের জন্য তো টাকা কামিয়েছেন, কিন্তু এত টাকা সত্ত্বেও যদি সে সুখে না থাকে একটা কারণে, তখন কি করবেন? ওই জিনিস আগে দেব যেটার জন্য আমার মেয়ে সুখে নাই। আমি চাই ও সুখে থাকুক সব সময়, হাসি খুশিতে। মনি ম্যাডাম, আপনি কষ্ট পাবেন বলে আর ভয়ে বলতে পারছে না। যদি আপনি না করেন। বলো তাইলে তুমি। তাহলে স্যার যে কথাটা বলতে চাই, মনি ম্যাডাম একটা ছেলেকে অনেক ভালোবাসে, আর তাকে ছাড়া সুখে থাকতে পারবে না। কি সত্যি তো? কোন ছেলেকে? স্যার আসলে ছেলেটা গরিব কিন্তু অনেক ভালো। ওনার অনেক যত্ন নেবে, অনেক কেয়ার করবে, কখনো কষ্ট দিবে না মনে হচ্ছে।
আচ্ছা বাবা, ওতে আমার টাকা পয়সা সব তো ওর জন্যই। আর ওর খুশি আমার খুশি। ওর যাকে মন চায় তাকেই বিয়ে করবে, আমার সমস্যা নাই। ওর খুশি আমার খুশি। সত্যি স্যার? হুম। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠলো। হ্যালো আপু, বল। তুই কোথায় আছিস? এই তো অফিসে। কেন? অর্পিতা কি যে করছে! কেন, কি হয়েছে ওর? ও নিজের হাত কেটে ফেলছে, অনেকটা জায়গাতে ক্ষত। কি? তোরা কই? বাসায়। আচ্ছা, ডক্টরকে কল দিয়ে আসতে বল, আমি আসছি। তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এটা কি করলো অর্পিতা? ওর কোনো কাণ্ডজ্ঞান নেই? এমনটাও করতে পারলো কিভাবে? সব দোষ আমার জন্য এমনটা করেছে। এখন নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। বাসায় গিয়ে দেখি আম্মু আপু বসা আছে। আপু, অর্পিতা কই? ভেতরে আছে। গিয়ে দেখি ওর হাতে অনেক ব্যান্ডেজ লাগানো, অন্যদিকে মুখ করে শুয়ে আছে। এই মেয়ে, আপনি কি করতে চাইছিলেন? হ্যাঁ, তোমাকে বলবো কেন? আমাকে বলবেন না তো কাকে বলবেন? আমি তোমার কে? কে মানে? আপনি হাত কেটেছেন কেন? আমি বাঁচতে চাই না। কেন বাঁচতেছেন না? হ্যাঁ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, ডিভোর্স দিয়ে দিছো। আমি আর বাঁচবো না, মরতে চাই আমি। তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে অনেক কষ্ট দিছি, অপমান করছি, আমার ক্ষমা নাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর তুমি তো আমার থেকে মুক্তিই চাও, তাই আমি মরে তোমাকে মুক্ত করে দিতে চাই। কান্না করতে স্যার বলতেছে কথাগুলো। চুপ, একদম মরার কথা আপনি আর বলবেন না, একবারও বলবেন না। আমি মরলে তোমার কি? আমার কি মানে? আমারই তো সব। আমার বউকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওকে যে আমি সেই ছোটোবেলা থেকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাহলে ডিভোর্স দিলে কেন? কই ডিভোর্স দিলাম? ওইটা আপনি ভালোভাবে পড়েন নাই। এটা স্ট্যাম্প। এইখানে লেখা আছে আমাদের মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না কোনো দিন, আর আমরা চাইলেও কেউ আলাদা করতে পারবে না। সত্যি আমার বরটা আমাকে এত ভালোবাসে? আমাকে জড়িয়ে ধরে। হ্যাঁ, তুমি এমন করতে গেলে কেন? যদি তোমার একটা কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? আমি ভাবছি তুমি আমারে ডিভোর্স দিয়ে দিছো, তাই তো আমিও তো তোমারে ছাড়া বাঁচতে পারতাম না, তাই এমনটা করলাম। কখনো তাহলে আর এমন করতে পারবে না, বলে দিলাম। আরে না, আমার বরকে ছাড়া আমি মরেও থাকতে পারবো না। জড়িয়ে ধরে আছে। কি করছো? আম্মা আপু দেখবে তো? দেখো, তাতে আমার কি? আমি আমার বরকেই তো ধরছি। প্লিজ ছেড়ে দাও। আচ্ছা, আগে ভালো হোক, তারপর দেখা যাবে। ওরে আমার দুষ্টু বর, তোমার মতলবটা কি? কোনো মতলব নেই। কথাটি শেষ করার আগে ওর পিতা আমাকে খাটের উপর শুয়ে দিয়ে আমাকে আদর দেওয়া শুরু করলো। এই যে হ্যালো হ্যালো আপনাদের বলছি, আপনারা এখনও গল্প শুনছেন? যেন আপনাদের ভিডিও লিঙ্ক দিব নাকি? যাই হোক, গল্পটা কেমন হয়েছে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট তো পেতেই পারি, তাই না? আল্লাহ হাফিজ।